তুমি একজন মস্তান, খুনি। আমি আগে জানলে তোমার সাথে কখনোই সম্পর্কে জড়াতাম না। আমার ভুল হয়ে গেছে। সময় মতো এসেছেন, ভালো করেছেন। কি হয়েছে? হত্যাকাণ্ডের কোনো রহস্য পেলেন? হত্যাটা একই ব্যক্তি করেছে। যেভাবে মাথাটা বিকৃত করে ফেলেছে, মনে হচ্ছে ওর ভেতরে কোনো মায়া দয়া নেই। একটা মানুষকে মারার পর এমন নিকৃষ্ট কাজ কেউ করে? কোনো তথ্য পাওয়া যাবে কে হত্যাকাণ্ডটা করেছে? খুনি অনেক চালাক, প্রমাণবিহীন কাজ করে। তার ভেতরে আমাদের কাছে ধরা না পড়ে সেদিকেও খেয়াল রাখে। কোনো ক্লু নেই? না, খুনগুলো ঠান্ডা মাথায় করেছে। তা না হলে এতগুলো লোকের ভেতর একজনকে মেরে গেল, কেউ টের পেল না। আরে ও টাকা পাবে কোথায় যে বিল দিবে? নিজেই তো খেতে পারে না ঠিক মতো। তোকে বারণ করেছিলাম এই খ্যাতটাকে সাথে নিয়ে আসতে। তোদের সমস্যা কি বলতো? ওকে আমি নিয়ে আসছি, বিল আমি দিচ্ছি, তোরা কেন ওকে অপমান করছিস? তোরা কয়দিন আমার বিলটা দিয়েছিস? সব বিলই তো আমিই দিই। তুই ওই খ্যাত ছেলের জন্য সবার সামনে আমাদের এইভাবে কথা শোনালি? দেখ সঞ্জু, তুই ওকে খ্যাত বলবি না। ও আমার বন্ধু, বুঝতে পেরেছিস? তোদের যদি আমাদের সাথে চলতে অসুবিধা হয় তাহলে তোরা তোদের মতো চলতে পারিস। সোহেল কথাটা বলে অর্কের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। মিম চিল্লিয়ে বলল, তোদেরকে দেখে নিব এইভাবে অপমান করা। তানহা, তানজু আর মিম রাগে বকতে বকতে চলে গেল। আশপাশের মানুষ ওদের দিকে চেয়েছিল। চলেন আগে পরিচয়টা দিয়ে নিই। যারা কথা বলছিল তারা একই ডিপার্টমেন্টের। তানহা, সঞ্জু, মিম, সোহেল চারজনের অনেক দিনের বন্ধুত্ব। যাকে ওরা অপমান করছিল সে হচ্ছে অর্ক। অর্কের মা বাবা কেউ নেই। অর্ক এতিম। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর দুঃসম্পর্কের এক মামার কাছে বড় হয়েছে। সেই মামা অর্ককে আজ এই পর্যন্ত এনেছে। অর্কের মামির ব্যবহারের ভয়েতে সবসময় অর্ককে দূরে রেখেছে। অর্ক সোহেল একই হলে থাকে। অর্ক সোহেলের রুমে নতুন এসেছে, মাসখানেক হলো। সোহেল অর্কের সিনিয়র। কোনো হলে সিট পাচ্ছিল না, তাই বলে কয়ে সোহেলের রুমে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। এই এক মাসে সোহেল আর অর্কের ভিতর বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। সোহেল বাহিরে বের হবে বলে অর্ককে জোর করে নিয়ে গিয়েছিল। লেকের পাড়ে সোহেলের বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিল। সবাই মিলে খাবার অর্ডার করলো। খাওয়া শেষে সোহেল মজা করে অর্ককে বিল দিতে বলছিল। অর্কে টাকা নেই বলতেই বাকিটা উপরে দেখে আসছেন। অর্ক সোহেলকে থামিয়ে, আমার জন্য তুমি শুধু শুধু ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে, তোমাদের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি হলো। আরে তুই ওদের চিনিস না, আমি ওদেরকে ভালো করে চিনি। কাল দেখবি ভার্সিটির ক্যাম্পাসে আমার সাথে মেশার জন্য কি করবে। ওরা কি খারাপ বেশি? খারাপ না, তবে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আমাকে ডেকেছিল খাবার জন্য, বিলটা সব আমিই দিত, তাই বের হলেই আমাকে খোঁজে। অর্ক সোহেলের মুখের দিকে তাকিয়ে দেখল। সোহেল বলল, কিরে, মুখের দিকে চেয়ে থাকবি নাকি যাবি? হ্যাঁ চলো। সোহেল আর অর্ক হলের দিকে চলে গেল। সঞ্জু, তানহা, মিম রুমের ভিতর ঢুকে বলতে লাগলো, সোহেল আজকে কাজটা ঠিক করেনি। ওই খ্যাতের জন্য সবার সামনে এইভাবে অপমান করলো। ওই খ্যাতটা সোহেলের মাথা চিবিয়ে খাচ্ছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে, আমাদের অপমানের প্রতিশোধ নিতেই হবে। যদি এখনই পারতাম তাহলে ওকে এক্ষুনি মেরে ফেলতাম। সবাই মিলে রাগ ঝাড়তে লাগলো। পরের দিন সকালে অর্ক ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই একজন অর্কের কলার ধরে টেনে পাশে নিয়ে গেল। কোনো কথা ছাড়াই মারতে শুরু করলো। অর্ক তো পুরো থ হয়ে গেল। ক্যাম্পাসের সবাই অর্ককে মেয়ে গ্রুপ মিলে মারছে তা দেখে মজা নিচ্ছে। অর্ক কিছুই বুঝতে পারছে না তাকে কেন মারছে এভাবে। অর্ক হাত দিয়ে মায়েরগুলো ঠেকানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর সোহেল ভার্সিটিতে ঢুকতেই ভিড় দেখে ভিড় ছেলের সামনে উকি দিয়েই কড়া গলায় বলল, খুশি। সোহেলের গলার আওয়াজ শুনে সবাই সরে দাঁড়ালো। খুশি মারা থামিয়ে দিয়ে সোহেলের দিকে তাকিয়ে বলল,
ভাইয়া তুমি এসেছো? দেখো না, এই বদমাশটা আমাকে বাজেভাবে ইপটিজিং করছে। সোহেল অর্কের দিকে তাকিয়ে দেখলো রাগীভাবে। অর্ক অসহায়ভাবে সোহেলের দিকে তাকিয়ে আছে। অর্কের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, হাতের কিছুটা অংশ কেটে গেছে। সোহেল কিছু বলতে যাবে তখনই মিম এসে বলল, খুশি, কি হয়েছে? আপু, এই ছেলেটা আমাকে বাজেভাবে। খুশির কথা শেষ করতে না দিয়ে তানহা অর্কের দিকে তাকিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই কাকে কি বলছিস? তোকে তো আজ। সোহেল ধমক দিয়ে। স্টপ। সোহেল অর্ককে গিয়ে তুলে বলল, খুশি যা বলছে সব কি সত্যি? তুমি তো আমাকে চেনো। তোকে আমি যা বলছি তার উত্তর দে। ও যা বলছে তা সত্যি? না, সব মিথ্যা। সোহেল অর্কের গালে কষিয়ে চড় বসিয়ে দিয়ে। তুই জানিস ওকে? আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। তোকে যেন আমি আমার সামনে না দেখি, তাহলে তুই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। অর্ক অবাক হয়ে গালে হাত দিয়ে সোহেলের দিকেই তাকিয়ে দেখল। সুহাসিনী অর্কের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। সোহেল খুশির দিকে তাকিয়ে। তুই ওর কথায় কিছু মনে করিস না। ওকে তো চিনতে পারিনি। ওকে তো পর্যাপ্ত মেরেছিস। ওকে আর কিচ্ছু বলা লাগবে না, আমি দেখে নেব ওকে। প্রিন্সিপালকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। সোহেল, তানহা, মিম আর সানজুর দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। সোহেল যেতেই সবার মুখে হাসি ফুটে উঠল। একে অপরের সাথে হাত মেলালো হাসতে হাসতে। খুশি বলল, কেমন দিলাম খ্যাতটাকে। উফ, এখন মনে শান্তি লাগছে। আমাদেরকে অপমান করার সত্যা সুন্দর করে নিলি শ্রাবণী। বলছিলাম না তোদেরকে, ওকে কীভাবে সবার সামনে অপমান করে দেখ। ওকে তো ভার্সিটি থেকে বের করতে পারলাম না। সোহেল ভাইয়া না, আসলে ওকে চিরর ধরে বিদায় করে দিতাম ভার্সিটি থেকে। সবাই মিলে কথা বলতে লাগলো আর হাসতে লাগলো। অন্যদিকে সুহাসিনী অর্ককে ক্যাম্পাসের আমগাছতলায় বসে থাকতে দেখে বলল, তুই কি বোকা? যেখানে সোহেল চলে যেতে বললো তুই দাঁড়িয়েছিলি কেন? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, কিন্তু সোহেল আমাকে ভুল বুঝলো, আমাকে চড়ও মারলো। তোকে চরটা না মারলে তোর এই ভার্সিটিতে আর থাকা হতো না। অর্ক অবাক হয়ে সুহাসিনীর দিকে তাকিয়ে পড়ল। সোহেল আমগাছতলায় এসে অর্কের পাশে বসতে বসতে বলল, তো লেগেছে খুব? না, কিন্তু বিশ্বাস করো, আমি ওই মেয়েটাকে কিছুই বলিনি, আমি ওকে চিনি না। আমি জানি ওরা তোকে মুরগি বানিয়েছে। তোকে এই শাসনটুকু না করলে ওরা আরও অনেক দূর পানি গড়াতো। তোকে মেরেছি, তুই কিছু মনে করিস না। না না, আমার ভালোর জন্যই আমাকে শাসন করছো। শোন, তুই ওদের আশেপাশে যাবি না। ওদের ক্ষমতা অনেক বেশি। ওরা একটা গ্যাং, বুঝলি? অর্ক সুহাসিনীর কথা শুনে অবাক। সোহেল বলল, তুই একা ভার্সিটিতে আসবি না, আমার সাথে আসবি। তোকে ওরা ফাঁসানোর চেষ্টা করবে। কেন? আমি কি করেছি ওদের? ওরা ওই রকমই, যাকে একবার টার্গেট করে তাকে ফাঁসানোর চেষ্টা করে। সোহেল ঠিক কথাই বলেছে, তুই তার সাথেই আসিস। অর্ক মাথা নাড়াই। ভার্সিটির গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকে খুশিদের সামনে দাঁড়ালো। খুশির সামনে তাকিয়ে আছে। তোকে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আর তুই সেই লেট করে আসলি রাজ। আর বলিস না, একটা কাজে আটকে গিয়েছিলাম। তা তোর ওই সেই মুরগিটা আসছে কি? আসছি, কিন্তু সোহেল ভাইয়ের জন্য ঠিক মতো বানাতে পারলাম না। ভার্সিটির ভিতরে আছে নাকি চলে গেছে? আছে এখনো। রাজ বাইক থেকে নেমে। তাহলে মুরগিটা আজ আমার হাতে শিকার হবে। সবাই মিলে একসাথে কথা বলতে লাগলো। সুহাসিনী অর্কের কাটা জায়গায় ঔষধ লাগিয়ে দিচ্ছে। সুহাসিনীর এমন কেয়ার দেখে অর্কের ছোটবেলার কথা মনে পড়ে গেল। অর্কের চোখ পেয়ে পানি ঝরছে। সুহাসিনী আর সোহেল এটা দেখে অবাক হয়ে গেল। সুহাসিনী অর্ককে বলল, কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? মায়ের কথা খুব মনে পড়ে গেল। আমার কিছু হলে আমার মা আমাকে যত্ন করতো। আরে এসব মনে করে কেন কষ্ট পাচ্ছিস? ভাবিস না। অর্ক চোখের পানি মুছে বলল, ভাবি না তো। তোমার মতো ভাই আর সোহানির মতো বন্ধু একজনকে পেয়ে বলে আমি এখানে থাকতে পারছি, না হলে আমার অস্তিত্বও থাকতো না। হয়েছে, এবার চুপ থাক।
সুহাসিনী অর্কের কাটা জায়গায় মলম লাগিয়ে দিল। এদিকে বাজারের প্রতিটা দোকান থেকে চাঁদা তুলছে বিষ্ণুদাদার লোকজন। বিষ্ণুদাদা হচ্ছে এই শহরের টপ মাস্টার। তার কথা শুনলে সবাই থরথর করে কাঁপতে থাকে, কেননা তার কথা শোনার পর যদি কেউ তার অবাধ্য হয় তাহলে প্রকাশ্যে তার ঘাট থেকে মাথা আলাদা করে দেয় বিষ্ণুদাদা। তার বিরুদ্ধে কমপ্লেন করার মতো কেউ নেই। বিষ্ণুদাদা গাড়ির উপর চশমা চোখে দিয়ে সিগারেট টেনে চলেছে। বাজারের লোকজন মাথা নিচু করেই চলাচল করছে। বিষ্ণুদাদার দিকে ভয়তে কেউ তাকাচ্ছে না। এটা বিষ্ণুদাদা আবার ভালো উপভোগ করল। বিষ্ণুদাদা সিগারেট টানতে টানতে হঠাৎ করে সামনের দিকে চোখ আটকে গেল। একটা মেয়ের হাত থেকে বাজারের ব্যাগ ছিঁড়ে ব্যাগের ভিতরে থাকা সকল জিনিসপত্র পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। মেয়েটা জিনিসপত্রগুলো তুলতে লাগলো। বিষ্ণুদাদার চোখটা আটকে রয়েছে মেয়েটার হাসি মুখের দিকে। বিষ্ণুদাদা গাড়ির উপর থেকে নেমে মেয়েটার সামনে বসে মেয়েটার জিনিসপত্র তুলে দিচ্ছে। বাজারে সবাই অবাক হয়ে গেল। বিষ্ণুদাদার লোকজন এগিয়ে আসতে গেল। বিষ্ণুদাদা হাতের ইশারায় থামিয়ে দিল। মেয়েটা বিষ্ণুদাদার দিকে তাকিয়ে একগাল হেসে দিল। হাসিটা যেন বিষ্ণুদাদার বুকের ভিতর গিয়ে লাগলো। জিনিসপত্র তোলা শেষে মেয়েটা আর বিষ্ণুদাদা উঠে দাঁড়ালো। মেয়েটা বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষ্ণুদাদা মেয়েটার মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। কি নাম তোমার? আমি দীপা। আপনি অনেক ভালো একটা মানুষ, কারোর বিপদে এগিয়ে আসেন। কিন্তু দেখুন, বাজারে অনেক লোক, কেউ এসে আমাকে একটু সাহায্য করলো না, কিন্তু আপনি এসে সাহায্য করলেন। আপনি অনেক ভালো। দীপা কথাটা বলে একটা হাসি দিয়ে বিষ্ণুদাদার পাশ কাটিয়ে চলে গেল। বিষ্ণুদাদার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিমন এসে বিষ্ণুদাদাকে বলল, দাদা, 5 নং দোকান থেকে টাকা দেয়নি। আপনার নাম বলেছি, তাও দেয়নি। ওদেরকে উঠিয়ে দেই দোকান থেকে। থাক, তাদের কিছু বলতে হবে না। চল সবাই, যে পর্যন্ত কালেকশন হয়েছে তাই থাকুক। বিষ্ণুদাদার কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। লিমন বলল, দাদা, আপনার কি কিছু হয়েছে? দীপার মুখের হাসিটা, ওর কথা আমার ভেতরে গেঁথে গেছে। কত সুন্দর করে হাসে মেয়েটা। কে এই দীপা মেয়েটা? একজন এসে লিমনের কানে সব কিছু বলল। লিমন সব কিছু শুনে হাঁ হয়ে গেল। বিষ্ণুদাদা বলল, কেউ আমাকে ভালো বললে না, কিন্তু দীপা আমাকে ভালো বলে গেল। আমি কি সত্যি ভালো? হ্যাঁ দাদা, ঠিকই বলেছে। আপনি অনেক ভালো একটা মানুষ। বিষ্ণুদাদার মুখে হাসি ফুটে ওঠে। মনের ভিতর আলাদা একটা শান্তি পেল কথাগুলো শুনে। লিমন মনে মনে ভাবছে, বিষ্ণু দাদা তো কোনো মেয়ের দিকে দেখতো না, কোনো মেয়ের পিছনে সময় নষ্ট করেনি, কখনো কোনো মেয়েকে নিয়ে বলতে শুনি নাই। কিন্তু এই প্রথম কোনো মেয়ের নাম বিষ্ণু দাদার মুখে শুনলাম। বিষ্ণুদাদা গাড়িতে উঠে চলে গেল। দুপুর 12টা। অর্ক, সুহাসিনী, সোহেল হেঁটে আসছিল। তানহা বলল, ওই তো আসছে ওরা। এই সোহেল ভাইয়া তো আছে, সাথে রাজ। কি করবি? রাজ ওই দিকে তাকাতে যাবে, তখনই ফোনটা বেজে উঠল। রাজের নজর ফোনের দিকে দেখে চলে গেল। রাজ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কিছু একটা শুনে কলটা কেটে দিল। রাজ বলল, খুশি, আবার যেতে হবে, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পরে দেখে নেবো ছেলেটাকে। রাজ কথাটা বলে চলে গেল। মিম বলল, কি হলো ব্যাপারটা? খ্যাতটা জন্য সোহেল আমাদের সাথে কথা বলে না? ওই তো সব নষ্টের মূল, ও একটা গিরগিটি। আরে এত উত্তেজিত হলে তো হবে না, এমনিতেই সোহেল ভাইয়ার সাথে আছে। অর্ক, সুহাসিনী, সোহেল ওদের সামনে থেকে চলে যাওয়ার সময় সোহেল মিম, তানহু, সাঞ্জুর দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। তানহা বলল, খুশি, সোহেল রয়েছে বলে ভয় পেয়েছিস? খুশি কাউকে ভয় পাই না, রেসপেক্ট করে সিনিয়রদের। সোহেলের তাকানোটা আমার পছন্দ হয়নি। আরে আপু, আপনারা এত টেনশন করছেন কেন? আমি আছি তো, কেউ কিচ্ছু করতে পারবে না। তানহা
তানহা, মিম, সঞ্জু সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো। রাত 2টা। সাদা কালারের একটা প্রাইভেট কার রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে প্রাইভেট গাড়িটা বুম করে উড়ে গেল। সোহেল অর্ককে নিয়ে হলে ফেরে। শোন, আমি আজকে বাসায় যাব, একটু কাজ আছে। কয়দিনের জন্য যাবে? 2 দিন। তুই সাবধানে থাকবি, আর কেউ ডাকলে কোথাও যাবি না, বের হবি না রুম থেকে। ঠিক আছে। মনে থাকবে তো? হ্যাঁ। তুই সুহাসিনীর সাথে ভার্সিটি যাবি, ওকে ছাড়া যাওয়ার দরকার নেই, আর ওদের কারোর সাথে কোনো রকম কথা বলার দরকার নেই। অর্ক মাথা নাড়ালো। সোহেল অর্ককে সব কিছু বুঝিয়ে বলতে লাগলো। অর্ক সোহেলের সব কথা শুনে নিল। সোহেল অর্কের সাথে কথা বলা শেষ করে ব্যাগ নিয়ে অর্ককে বলে চলে গেল। বিকেল 4টা। রাজ বসে আছে আরিফ সাহেবের সামনে। আরিফ সাহেব রাজকে আর রাজের লোকজনেদের দেখে রীতিমতো থমকে আছে, কোনো কিছুই বলার সাহস নেই। রাজ বলল, শুনলাম তুমি নাকি ড্যাডিকে ট্রেট করেছো। আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। তুমি আমার ছেলের বয়সী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে সম্ভব না। আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমরা কি করতে পারি। এটা অন্যায়, আমার প্রতি তোমার জুলুম করছো। আমার এই সম্বলটুকু দিতে পারবো না। রাজ উঠে যেয়ে আরিফ সাহেবের কলার ধরে, আমি চাচ্ছি না আমার হাতটা আপনার গালে উঠুক, কলার পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। এমনিতে মাথা গরম হয়ে আছে, তুমি আমার ড্যাডিকে হুমকি দাও কোন সাহসে? আমি চাইলে তোমাকে কেটে নদীতে ভাসিয়ে দিতে পারি, কিন্তু তা করব না। তোমাকে আরও একটা সুযোগ দিলাম, এবার যদি কথা না শুনে থাকে তাহলে চিরতরে উপরে পাঠিয়ে দিব। আরিফ সাহেব হাত জোর করে অনুনয় করতে লাগলো। তাতে রাজের কোনো চিন্তা নেই। রাজ আরিফ সাহেবকে হুমকি দিয়ে লোকজন নিয়ে চলে গেল। আরিফ সাহেবের গলা পুরো শুকিয়ে গেছে। সন্ধ্যার পর অর্ক রুমের ভিতর শুয়ে শুয়ে সাপ গেম খেলতেছিল। বাটন ফোনে এর থেকে ভালো গেম আর নেই। অর্কের ফোনটা বেজে উঠল। সুহাসিনী কল দিয়েছে। অর্ক কলটা রিসিভ করতেই সুহাসিনী বলল, কই তুই? বলে আছি। ব্যস্ত? বের হ, আমি তোর হলের সামনে দাঁড়িয়ে আছি। অর্ক অবাক হয়ে, কেন, কি হয়েছে? কোনো কিছুই হয়নি, তোকে নিয়ে লেকের পাড়ে ঘুরতে যাব। হ্যাঁ, বের হ। দাঁড়া, আমি আসতেছি। সুহাসিনী কলটা কেটে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর অর্ক বের হলো। সুহাসিনী অর্ককে নিয়ে লেকের পাড় নিয়ে চলে গেল। এখানে অনেকেই আছে, কেউ কাপল, কেউ বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। মনোরম পরিবেশ। সন্ধ্যার পর লেকের পাড়টা অনেক আকর্ষণীয়। রাজ বাসার ভিতর ঢুকতেই রাজীব চৌধুরী বলল, কি করলি যে? কাজ হয়ে গেছে। আরিফ দমে যাওয়া মানুষ না, ও কিছু না কিছু করবে। চিন্তা করো না ড্যাডি, আমি যেখানে আসছি সেখানে চিন্তা কোনো কারণ নেই। তবে এই প্রজেক্ট আমার লাগবেই। পেয়ে যাবে। রাজ কথা বলে নিজের রুমে চলে গেল। রাজ ফোনটা বের করে কাকে যেন কি বলল, তারপর কলটা কেটে দিল। বিষ্ণু দাদা চোখ বুজে বারবার দীপাকে কল্পনা করছে। লিমন এসে, দাদা আজকে একটা মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দে। দাদা এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং। আমার কথা থেকে ও কি গুরুত্ব? না দাদা, ঠিক আছে, আমি মিটিং বাদ দিয়ে দিচ্ছি। আমরা কি করব তা? আমার সাথে বের হবি, গাড়ি বের করতে বল। ঠিক আছে। লিমন চলে গেল। বিষ্ণু দীপাকে কল্পনা করতে লাগলো। বারবার হাসিটাকে বেশি কল্পনা করছে। লেকের পাড়ে বসে সুহাসিনী অর্ক গল্প করতেছিল। তখনই পিছন থেকে খুশি বলল, বাহ বাহ, কি চমৎকার, এখানে দেখি প্রেম চলছে। খুশির কথা শুনে অর্ক আর সুহাসিনী দুজনে পিছনে তাকিয়ে দেখলো খুশি, তানহা, সঞ্জু, মিম দাঁড়িয়ে আছে। সুহাসিনী বলল, কি বললি তুই? এটা খুশি? কি বলেছি শুনতে পাসনি? প্রেম করবে বাইরে যেয়ে কর, এখানে পরিবেশ কেন নষ্ট করছিস? সুহাসিনী রাগান্বিত কণ্ঠে, কথাবার্তা ঠিক করে বল খুশি, বেশি বকছিস কিন্তু। ও ঠিক কথাই বলেছে, বেশি তো বকেনি। না জেনে শুনে কি যাতা বলছেন? কি যাতা না? আর সিনিয়রদের সম্মান দিতে ভুলে গেছিস? সিনিয়রদের সামনে মুখে মুখে তর্ক করছিস?
আমরা কি করি না করি এতে আপনার সমস্যা কি? এখানে তো আরও যারা আছে তাদের কাছে যান, আমাদের কাছে কি সমস্যা কি আপনাদের? ছোট লোকটার কথা শুনছিস? আমাদের কি সমস্যা বলে? ওর মুখে দেখি বুলি ফুটেছে। আমাদের কি সমস্যা তোরে এক্ষুনি বুঝাচ্ছি। খুশি তার লোকদের ডাক দিল। সবাই এসে খুশির পিছনে দাঁড়ালো। সুহাসিনী বলল, খুশি, তুই কিন্তু বেশি বেশি করছিস। আমি কিন্তু সোহেল ভাইয়াকে বলে দেব। এটা ক্যাম্পাস না যে তোর সোহেল ভাই আমার কিছু করবে। এটা লেক। এই তোরাকে ধর, আচ্ছা মতো মার, আমাদের সমস্যা কি বুঝিয়ে দে। অর্ক, তুই পালা, ওরা প্ল্যান করে আসছে তোকে মারার জন্য। সুহাসিনীর কথা শুনে অর্ক দৌড় দিল। অর্কের পিছে খুশির লোকজনও দৌড় দিল। খুশি, তানহা, মিম, সঞ্জু সবাই সুহাসিনীর দিকে রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছে। সুহাসিনী বলল, বেশি বারবারা ভালো না। আর আপনাদের বলি, আপুরা, অন্যের রাগটা আরেকজনের উপর দেখাতে নেই। সুহাসিনী কথাটা বলে পাশ কাটিয়ে চলে গেল। লেকের পাড়ের সবাই তাকিয়ে আছে অর্কের দিকে। অর্ক দৌড়াচ্ছে, অর্কের পিছে খুশির লোকজন। সবাই মনে মনে বলছে, আজ আর ছেলেটার রক্ষে নেই। কাদের হাতে পড়ল সে নিজেও জানে না। অর্ক দৌড়ে গেট পার করে একটা রিকশায় উঠে পড়ল। রিকশাওয়ালাকে দ্রুত যাওয়ার জন্য বলল। রিকশাওয়ালা অর্কের কথা মতো দ্রুত চালালো। খুশির লোকজন গেটের সামনে আসতেই কয়েকজন হকি লাঠি নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে ওদের পথ আটকিয়ে ওদেরকে মারতে শুরু করলো। খুশি, তানহা, মিম, সঞ্জু গেটের কাছে এসে অবাক হয়ে গেল। ওর লোকজন গেটের সামনে পড়ে আছে। সবাই একে অপরের দিকে তাকালো। সুহাসিনী গেট দিয়ে বের হয়ে ওদের সামনে দাঁড়িয়ে, নিজের ক্ষমতা আছে বলে অহংকার করা ভালো না। অন্যেরও ক্ষমতা ক্যাম্পাসে না বাহিরেও থাকে, প্রমাণ দিয়ে গেলাম। সুহাসিনী কথাটা বলেই চলে গেল। সবাই সুহাসিনীর কথা শুনে অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। সোহেল বারবার অর্ককে কল করছে, কিন্তু অর্ক ফোন তুলছে না। শেষে সুহাসিনীকে কল করলো। সুহাসিনী কলটা রিসিভ করতেই সোহেল বলল, অর্ক কোথায়? ও ফোন তুলছে না কেন? ওকে তো বাইরে এসে পেলাম না। কেন? ওরা কি অর্ককে মেরেছে? মরার আগেই তো তোমার লোকজন চলে এসেছিল, ওদেরকে সেই পিটিয়েছে। আমি ভার্সিটিতে আসিনি, তারপর ওই তিনটাকে দেখে নেব। ওরাই খুশিকে দিয়ে অর্ককে মারতে চাইছে। ওরা অনেক বার বেড়েছে। অর্ককে পেলে আমাকে কল করিস। ঠিক আছে। সুহাসিনী কলটা কেটে দিল। সুহাসিনীর খুশির হাব ভাব দেখে সোহেলকে আগে থেকেই কল করেছিল। সোহেল সেই মুহূর্তে ওদের বন্ধুদের কল করে লেকের পার পাঠিয়ে দেয়। রাত 2টা। সাদা কালারের একটা প্রাইভেট কার রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে প্রাইভেট কারটা বুম করে উড়ে গেল। প্রাইভেটের পিছনে থাকা লোকটা গাড়ির ভিতর থেকে পড়ে রাস্তার মাঝখানে পড়ল। লোকটার সামনে একটা লোক বড় হামার হাতুড়ি নিয়ে দাঁড়ালো। লোকটার রক্তাক্ত অবস্থায় লোকটার দিকে তাকাতেই হাতুড়ি দিয়ে সজোরে মুখের ডান পাশে আঘাত করল। লোকটা ছিটকে কিছুটা দূরে চলে গেল। লোকটা হাতুড়ির উপর ভর দিয়ে লোকটার মুখের দিকে তাকালো। লোকটা মারা গেছে, কিন্তু হাতুড়ি হাতে লোকটার যেন এভাবে মারাতে শান্তি পেল না। লোকটা কিছু লোহা বের করে নিথর দেহর উপর লোহাগুলো ঢুকোতে লাগলো। এতে যেন অনেক তৃপ্তি পেল। লোকটা লাশটা ফেলে রেখে শয়তানি হাসি দিয়ে চলে গেল। পরের দিন ভোরে পুলিশের লোক, মিডিয়ার লোক খবর পেয়ে ঘটনাস্থলে এসে লোকটার বিবস্ত্র চেহারা দেখে যে কেউই ভয় পাবে। শরীরের প্রতিটা জায়গায় লোহা পেটানো। পুলিশের অফিসার জুনায়েদ কেসটা কন্ট্রোল করছে। তার নেতৃত্বে লাশটাকে মর্গে পাঠিয়ে দিল। মিডিয়ার লোক জুনায়েদকে ঘিরে ধরল। রিপোর্টার সুমাইয়া বলল, স্যার, ব্যক্তিটা কে ছিল? কে তাকে মারলো আর কেন মারলো? ব্যক্তিটার পরিচয় আমরা জানি না, তবে ময়নাতদন্তের পর জানতে পারবো ব্যক্তির পরিচয়। আর কে মেরেছে এটাও আমাদের কাছে অজানা, তবে সঠিক তদন্ত চালিয়ে আসামিকে চিহ্নিত করে কঠোর শাস্তি দিব। জুনায়েদ কথাটা বলে মিডিয়ার লোকদের পাশ কাটিয়ে চলে গেল। আর কোনো প্রশ্ন করতে দেয়নি। মিডিয়ার লোক যে যার মতো নিউজ করতে লাগলো।
সকাল 8টা। জুনায়েদ হাসপাতালের ডাক্তার মাহির কল পেয়ে হাসপাতালে ছুটে গেলেন। জুনায়েদ হসপিটালে পৌঁছতে মাহি নিজেই জুনায়েদকে নিয়ে লাশটার কাছে নিয়ে লাশটার শরীর থেকে কাপড় ছড়িয়ে দিয়ে, স্যার, খুনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না। লোকটাকে মেরে ফেলে ও শান্ত হয়নি, তারপরও ও এই নৃশংসভাবে শরীরে আঘাত করে। কে করতে পারে এমন পাশবিক কাজ? লোকটার পরিচয় কি পাওয়া গেল? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। মাহি জুনায়েদের হাতে রিপোর্ট দিয়ে, স্যার, ইনি হচ্ছেন বড় ডাক্তার মনি। সম্ভবত রুগী দেখে ফিরছিলেন আর তখনই তার উপর অ্যাটাক হয়। জুনায়েদ মাহির কথা শুনে পুরো অবাক হয়ে গেল। জুনায়েদ বলল, এনার মতো এত বড় ডাক্তারকে কে মারবে? তার সাথে কারো কোনো শত্রুতা নেই, তাকে কেন মারলো? সে তো সবার সেবা করেন। অনেক ক্ষেত্রে শত্রু হয়ে যায়। ধন্যবাদ ডক্টর মাহির আপনাকে এত সুন্দর সত্য রিপোর্ট দেওয়ার জন্য। মাহি হেসে দিল। জুনায়েদ রিপোর্ট নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সারা রাতে অর্কের কোনো খোঁজ খবর না পেয়ে সুহাসিনী তাড়াতাড়ি ভার্সিটিতে আসছে। অর্ক হলে নেই, আশেপাশে কোথাও নেই। ফোনটাও সুহাসিনীর কাছে। ভার্সিটিতে পেতে পারে তার জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছে। সুহাসিনী সব জায়গায় খুঁজল, কিন্তু ভার্সিটির কোথাও নেই। সুহাসিনী সোহেলকে জানিয়ে দিল অর্ককে কোথাও পায়নি। সুহাসিনী অর্ককে খুঁজতে খুঁজতে খুশির সামনে দাঁড়িয়ে, অর্ককে যদি খুঁজে না পাই তাহলে আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। খুশি সুহাসিনীর কথা শুনে ভ্রু কুঁচকে বলল, আমি কি করেছি অর্কের যে কিছু হবে? তুই কি বুঝতে পারছিস না, নাকি না বোঝার ভান করছিস? তোর জন্যই অর্ক গতকাল রাত থেকে নিখোঁজ, এখনো ওর কোনো খোঁজ পাইনি। খুশি চোখ বড় বড় করে দিয়ে, কি বলছিস? অর্ক নিখোঁজ হবে কেন? অর্ককে তো আমার লোকজন কেউ ধরতে পারেনি, তাহলে অর্ক যাবে কোথায়? জানি না কিছু, তবে অর্ককে না পেরে তোর নামে আমি পুলিশ কেস করব। সুহাসিনী কথাটা বলে চলে গেল। খুশি বোকার মতো দাঁড়িয়েই রইল। তানহা এসে খুশিকে বলল, কি হয়েছে? অর্ক নাকি নিখোঁজ, তার জন্য আমাকে থ্রেট করে গেল। কি? সুহানির এত বড় সাহস? সুহানির দিন দিন সাহস বেড়ে চলেছে। ওকে যাক না দিলে ও দেখি সোজা হবে না। সব কিছু তো সোহেল ভাইয়ের লাইভ ভেবে এত সাহস দেখায়, তা না হলে ওর এরকম কথা বের করে ফেলতাম। তানহা আর খুশি দুজনেই কথা বলতে লাগলো। জুনায়েদ থানায় আসতেই রিপোর্টার সুমাইয়া জুনায়েদের সামনে দাঁড়িয়ে, স্যার, অজ্ঞাত লাশটার পরিচয় কি পেয়েছে? হ্যাঁ, সে ডাক্তার মনির। মিডিয়ার লোক সবাই হা হয়ে গেল। সুমাইয়া বলল, নাম করা ডাক্তার মনির সাহেব? হ্যাঁ, আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তারাই সে লাশ নিয়ে যাবে। মনির সাহেবের হত্যার কাউকে কি ধরতে পেরেছেন? না, তার ফ্যামিলির সাথে কথা বলা শেষ করে একটা কেস ফাইল তৈরি করব। তারপর সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা নিয়ে আসব। তবে যেই এই পাশবিক হত্যাকাণ্ড করেছে তাকে ছাড়ব না। জুনায়েদ কথাটা বলেই চলে গেল। মিডিয়ার লোক সবাই হসপিটালের সামনে যে অবস্থান করল। বিষ্ণু দাদা গতকালের মতো আজও বাজারে চাঁদা তুলতে আসছে। বিষ্ণু দাদার লোকেরা বাজারের ভিতর চাঁদা তুলছে। বিষ্ণু দাদার চোখ বাজারের চারপাশে ঘুরঘুর করছে। চোখ দুটো যেন দীপাকেই খুঁজছে। হঠাৎ করে একটা দোকানের দিকেই চোখ আটকে গেল। বেনি করা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বিষ্ণু দাদার আর চিনতে বাকি রইল না এটাই দীপা। বিষ্ণু দাদা গাড়ি থেকে নেমে যেয়ে দীপার পাশে যেয়ে দাঁড়ালো। দোকানদার বিষ্ণু দাদাকে রেখে ভয় পেয়ে কিছু বলতে যাবে, তখনই বিষ্ণু দাদা হাতের ইশারা দিয়ে চুপ করিয়ে দিল। দীপা ডান পাশে তাকিয়ে বিষ্ণুকে দেখে, আরে আপনি বাজার করতে এসেছেন? বিষ্ণু দাদা দীপার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনি কে করছেন? এই তো বাজার করছি। আপনি থাকেন কোথায়? আমি তো ওই যে বস্তি আছে না, ওইখানে থাকি। আপনি কই থাকেন? আমিও তো ওই বস্তিতেই থাকি। দোকানদার বিষ্ণুর কথা শুনে পুরোই অবাক, আর ব্যবহার দেখে তো পুরো থ। অন্য মানুষদের সাথে কি ব্যবহার করে, আর মেয়ে মানুষের সাথে কি সুন্দর ব্যবহার করে।
এই মেয়ের কপাল ফুরছে, এই মেয়ের ক্ষতি করেই ছাড়বে। দোকানদার সব কিছু দেওয়া শেষে দীপার হাতে লিস্ট দিল। দীপা লিস্ট দেখে টাকা দিতে যাবে, তখনই দোকানদার টাকা নিবে না বলল। দীপা অবাক হয়ে গেল। দীপা বুঝতে পারল না কেন টাকা নিবে না। দীপা বিষ্ণুর দিকে তাকালো, তারপর দোকানদারের দিকে। দীপা বলে দিল টাকা না নিলে তার সব রেখে অন্য দোকান থেকে নিবে। বিষ্ণু দাদা দোকানদারের দিকে রাগীভাবে তাকাতেই দীপা থেকে টাকাটা নিল। দীপা জিনিসপত্রগুলো নিতে যাবে, তখন বিষ্ণু দাদা বলল, একা তো পারবেন না সব নিতে, আমার কাছে দেন, আমি এগিয়ে দিই। না না, আমি একাই পারবো। আরে পারবেন না, আমি এগিয়ে দিই, আমিও তো ওইদিকে যাব। ঠিক আছে, চলে। বিষ্ণু বাজারের ব্যাগ হাতে নিল, দীপাও নিল। দুজনেই পাশাপাশি হাঁটছে আর কথা বলছে। বাজারের সব লোকজন অবাক হয়ে তাকিয়েই রইল। বিষ্ণুর এমন কাজকর্ম কখনো দেখেনি। বিষ্ণু দাদার লোকজন সবাই এমন দৃশ্য দেখে হাঁ হয়ে রইল। যে মানুষটা একটা ব্যাগ নিতে চায় না, সে কিনা বাজারের ব্যাগ নিয়ে হাঁটছে। লিমন মনে মনে বলছে, মানুষ প্রেমে পড়লে কি এমন হয়ে যায়। পুলিশের কমিশনার মিনহাজ থানায় আসতেই জুনায়েদ বাইরে বের হয়ে মিনহাজের সামনে দাঁড়িয়ে স্যালুট দিল। মিনহাজ বলল, নামকরা ডাক্তারকে মেরে ফেললো, একজনকেও ধরতে পারলেন না কেন? কি জবাব দিব আমি উপর মহলে? স্যার, আমরা আসামিকে ধরার চেষ্টা করেছি, অবশ্যই আমরা আসামিকে ধরে ফেলব। কোথায় থানার ভেতর চুরি হাতে দিয়ে বসে? জুনায়েদ মিনহাজের দিকে তাকিয়ে বলল, রাত 8টা। আরিফ সাহেবের কপাল ভেদ করে গুলি চলে গেল। আরিফ সাহেবের নিথর দেহটা পড়ে রইল সোফার উপর। মিডিয়া প্রশাসনের লোক খবর পেয়ে ছুটে আসলো আরিফ সাহেবের বাড়িতে। জুনায়েদ এসে পুরোই অবাক হয়ে গেল। আশেপাশে হইচই পড়ে গেল। দীপা বস্তির ভিতর ঢুকতেই কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দীপাকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য চকলেট এনেছো? চকলেট? দীপা ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করল। বাচ্চাগুলো চকলেট থেকে হই হুল্লোড় শুরু করে দিছে। দীপা সবাইকে চকলেটগুলো দিয়ে দিল, বাচ্চাগুলো দীপার গালে চুমু দিয়ে। তুমি অনেক ভালো দীপামণি। দীপার মুখ ভর্তি হাসি। বিষ্ণু অবাক হয়ে দৃশ্যগুলো দেখল। এত সুন্দর দৃশ্য দেখে বিষ্ণু ভিতর যেন কেমন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। দীপা উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, সরি, আপনাকে দাঁড় করিয়ে রাখছি। দিন, আমার বাসা চলে এসেছে। না ঠিক আছে, সমস্যা নেই, সরি বলতে হবে না। না, আসলে বাচ্চাগুলো আমাকে অনেক ভালোবাসে, আমিও ওদের অনেক ভালোবাসি। ওদের সাথে আমি ভুলে গেছি আপনি আমার পিছনে আছেন। ওদের হাসি খুশি দেখলেই আমি অনেক সুখ পাই। আমার ভালো থাকার যে কোনো কারণের থেকে এটা অন্য একটা কারণ। বিষ্ণু দীপার মুখের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, সবাই এত সুন্দর ফিল পায় না ওকে, টাকা দিয়েও এমন সুখ কেনা যায় না। দীপা হেসে দিয়ে বলল, ধন্যবাদ। বিষ্ণু দীপার হাতের ব্যাগ দিয়ে হেসে কথা বলে চলে গেল। সন্ধ্যা 6টা। অর্ক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। খুশি গাড়িতে করে যাওয়ার সময় অর্ককে দেখতে পেল। খুশি ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেমে যায়। খুশি গাড়ি থেকে নেমে অর্কের পিছনে দাঁড়িয়ে খুশি অর্কের কাঁধে হাত রাখল। অর্ক চমকে উঠে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে খুশিকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে ফেলে। রেগে বলল, তুই এখানে বসে আরামে চা গিলছিস? ওই তোকে সুহাসিনী আমাকে থ্রেট করে গেছে, তোকে নাকি আমি অপহরণ করেছি। তোর এমন অবস্থা করবো এখন, তুই আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। অর্ক খুশির কথা শুনে ভয় পেয়ে গেল। এক পা করে অর্ক পিছনে সরতে লাগলো। অর্কের হাব ভাব বুঝে খুশি অর্কের হাত ধরে। খুশির হাতটাকে এত সহজে বানানো সোজা না। অর্ক অবাক হয়ে খুশির হাতের দিকে তাকিয়ে রইল। খুশির হাতে স্পর্শ লাগতেই যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। বিষ্ণু গাড়ি দিয়ে স্টেশনের রেল লাইনের পাশে এসে থামল।
লিমনকে এখানে দাঁড়াতে দেখে বলল, দাদা এখানে কেন দাঁড়ালেন, যাবেন না? হ্যাঁ যাব, তার আগে একটা কাজ কর। কি? যে বাচ্চাগুলো শুয়ে আছে সবাইকে এখানে নিয়ে আয়। দাদা ওদের এনে কি করবেন? তাদের একটা সুখের সাথে পরিচয় করিয়ে দিব। ঠিক কোথায় সুখটা লুকিয়ে রয়েছে, হাতের কাছে সুখ রয়েছে, কিন্তু আমরা তা বুঝতেই পারছি না। লিমন হা হয়ে বিষ্ণুর দিকে তাকিয়ে দেখল, মনে মনে বলছে, এ আমি কোন দাদাকে দেখছি? এ কি আমাদের বিষ্ণু দাদা নাকি অন্য কেউ? দাদা তো আগে কখনো এমন ছিল না, ভাবার বিষয় খুব। বিষ্ণু লিমনের হা হয়ে থাকা দেখে ধমক দিয়ে বলল, কি ভাবছিস? হ্যাঁ, যা ওদের নিয়ে আয়। হ্যাঁ 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 দাদা, যাচ্ছি। লিমন চলে গেল। বিষ্ণু গাড়ির উপর গিয়ে বসল। খুশি অর্ককে বাজে ভাষায় বকতে লাগলো। অর্ক অবাক হয়ে দেখছে সব। কিছুক্ষণ পর সুহাসিনী চলে আসলো। অর্ককে দেখে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় গেছিলি তুই? অর্ক মাথা নিচু করে বলল, আমি ওনার আর ওনাদের লোকদের ভয়েতে লুকিয়েছিলাম। আমাকে পেলে ওরা মেরেই ফেলতো। এতগুলো লোক আমাকে ধরতে পারলে আমাকে একবারেই মেরে ফেলতো। অর্কের কথা শুনে খুশি হা হয়ে গেল। সুহাসিনী বলল, দেখ খুশি, তুই ওকে ঠিক কতটা ভয় পাইয়ে রাখছিস, যেখানে ও ভয়তে লুকিয়েছিল। যতই নিচে লুকিয়ে থাকুক না কেন, কাজ হবে না। ওকে আমার হাতে মার খেতেই হবে। সুহাসিনী খুশির হাত অর্কের হাত থেকে ছাড়িয়ে দিয়ে বলল, দুর্বল জায়গায় ক্ষমতা না দেখিয়ে ভালো জায়গায় লাগাতে চাপ। শুধু তো পারিস দুর্বলদের ওপর জুলুম করতে। সুহাসিনী অর্ককে নিয়ে চলে গেল। খুশি অবাক হয়ে ওদের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। বিষ্ণুর কথা মতো লিমন বাচ্চাদের এনে বিষ্ণুর সামনে দাঁড় করালো। বিষ্ণু গাড়ি থেকে নেমে বাচ্চাদের সামনে দাঁড়ালো। হাতের ইশারা করতেই একজন এসে খাবার নিয়ে পাশে দাঁড়ালো। বিষ্ণু খাবার নিয়ে বাচ্চাদের হাতে দিচ্ছে। লিমন অবাক হয়ে বিষ্ণুর কর্মকাণ্ড দেখল আর মনে মনে বলছে, মেয়েটার বাতাসে কি দাদা ভুলে গেল সব? এমন ভালো কাজ তো কখনো করতে দেখিনি। বাচ্চাদের হইচইতে লিমনের ভাবনা কেটে গেল। বাচ্চাগুলো অনেক খুশি হলো। বিষ্ণু বাচ্চাগুলোকে হাতে যতবার খাবারের প্যাকেট দিল ততই যেন মনে আলাদা একটা ভালো লাগা কাজ করতে লাগলো। রাত 8টা। আরিফ সাহেবের বাসার কলিং বেল বাজছে। আরিফ সাহেব এসে দরজাটা খুলতেই সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে আপনি? আমি ফকির। আরিফ সাহেব নামটা শুনতেই চমকে ওঠে। ভয় পেয়ে গেল নামটা শুনে। আরিফ সাহেব আমতা আমতা করে, কি চাই? আপনার সাথে একটু কথা বলতে আসলাম। দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবেন? হ্যাঁ আসুন। ফকির ভিতরে ঢুকতে তার সাথে আরও কিছু লোক ঘরের ভিতর ঢুকে পড়ল। আরিফ সাহেব অবাক হয়ে গেল। লোকগুলো অন্য রুমের দরজাগুলো টেনে দিয়ে আটকে দিল বাহির থেকে। আরিফ সাহেব বলল, কি করছেন আপনারা? আপনার সাথে একান্ত কথা বলবো, তো তাই চাই না আমাদের মাঝখানে কেউ আসুক। আরিফ সাহেব এবার ভয় পেয়ে গেল। আরিফ সাহেব বলল, কি কথা বলেন? বসেন, এত অস্থির হচ্ছেন কেন? ফকিরের কথা শুনে আরিফ সাহেব সোফায় বসল। ফকির বলল, আর কতদিন রং বদলাবেন? মানে? ফকির উঠে দাঁড়িয়ে বলল, কিছুই কি বুঝতে পারছেন না নাকি বোঝাতে হবে এখন? কি বলছেন কি আপনি? কি চাই? ফকির আরিফ সাহেবের মুখের কাছে মুখটা নিয়ে এসে বলল, তোর জীবন, যাতে তুই আর রং বদলাতে না পারিস। আরিফ সাহেব কথাটা শোনা মাত্রই চমকে উঠল, উঠে দাঁড়ালো। ফকিরের লোকজন আরিফ সাহেবকে বসিয়ে মুখ চেপে ধরল। ফকির শয়তানি একটা হাসি দিয়ে, তুই শেষ। তোকে অনেকবার সাবধান করেছি, কিন্তু শুনিসনি তুই, তাই আমাকে আসতে হলো। আরিফ সাহেব নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু ফকিরের লোকজন আরিফ সাহেবকে এমনভাবে ধরছে কোনো কিছু করার সুযোগ নেই। ফকির কোমর থেকে পিস্তল বের করে আরিফ সাহেবের দিকে তাক করলো। আরিফ সাহেব চোখটা বড় বড় করে দিয়ে না 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 বলতে লাগলো। ফকির গুলি চালিয়ে দিল।
আরিফ সাহেবের কপাল ভেদ করে গুলি চলে গেল। আরিফ সাহেবের নিথর দেহ সোফায় পড়েই রইল। ফকির লোকজন নিয়ে দরজা খুলে চলে গেল। খুশি ওখান থেকে গাড়িতে উঠে চলে গেল। সুহাসিনী সোহেলকে কল দিল। সোহেল কল ধরতেই সুহাসিনী বলল, অর্ককে পেয়েছি, ও খুশিদের ভয়তে লুকিয়েছিল। ওর কাছে ফোনটা দে। সুহাসিনী অর্কের কাছে ফোনটা দিল। অর্ক ফোন কানে নিতেই সোহেল বলল, তোর এত ভয় পাওয়ার কি আছে? আমি যেখানে আছি সেখানে তোর কিচ্ছু করতে পারবে না, তাহলে তুই কেন ভয় পাবি? না মানে তুমি তো বলছিলে ওদের থেকে দূরে থাকতে, ওরা যেভাবে আমার উপর এড়িয়ে আসছিল। চিন্তা করিস না, আমি বিষয়টা দেখছি। তুই কালকে ভার্সিটি যা, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে ভাইয়া। সোহেল কলটা কেটে দিল। সুহাসিনী অর্কের সাথে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। লিমন অবাক হয়ে বিষ্ণুর দিকে তাকিয়ে রইল। লিমনের ভিতরে অনেক ভালো লাগছিল। বাচ্চাগুলো কত খুশি। লিমন বিষ্ণুর পাশে দাঁড়িয়ে, দাদা এই প্রথম আপনি একটা ভালো কাজ করলেন। বিষ্ণু লিমনের দিকে তাকালো। লিমন মাথা নিচু করে নিল। বিষ্ণু হেসে দিয়ে বলল, কেন রে, আমি অনেক খারাপ তাই না? না দাদা, আমি সেভাবে বলতে চাইনি, তবে আপনার ভেতর সুন্দর একটা মন লুকিয়েছিল, তা বের হয়ে আসলো। আমিও কখনো ভাবতে পারিনি আমার এত খারাপের পিছনে একটা মন আছে, যে মন এমন ভালোবাসা ফুটে উঠবে। লিমন হা হয়ে বলল, মানে দাদা? দীপাকে দেখার পর থেকে আমার কি যে হয়ে গেল। দাদা মেয়ে মানুষ কিন্তু ভালো না, ওদের বিশ্বাস করতে নেই। বিষ্ণু লিমনের কাঁধে হাত দিয়ে বলল, সবার মন মানসিকতা এক হয় না, সবার মন এক হয় না, চাওয়া পাওয়াগুলো এক হয় না। আমি দেখেছি দীপা সবার থেকে আলাদা, ওর ভেতরে অবিশ্বাসের কিচ্ছু নেই। বিষ্ণু কথাটা শেষ করে গাড়িতে গিয়ে উঠে বসলো। লিমন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল সেখানে। এই নতুন এক দাদাকে দেখছে সে, যার মনে ভালোবাসা ফুটে উঠেছে। এটাই সুযোগ হবে দাদাকে ভালো করার। আরিফ সাহেবের হত্যার কথা শুনে মিডিয়া প্রশাসনের লোকজন ছুটল আরিফ সাহেবের বাড়ির দিকে। প্রশাসনের লোকজন আরিফ সাহেবের বাসায় পৌঁছে গেল। জুনায়ের দরজা খুলে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। আরিফ সাহেবের নিথর দেহ সোফার উপর পড়ে রয়েছে, ফ্লোরে রক্তে ভেসে গেছে। তাদের রুমের দরজা বাহির থেকেই আটকানো। জুনায়েদ সোর্সদের বলল দরজা খুলে সবাইকে বাইরে নিয়ে যেতে। জুনায়েদের কথা মতো সোর্সরা দরজা খুলে সবাইকে বের করলো। আরিফ সাহেবের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিল্লাপাল্লা শুরু হয়ে গেল। কান্নার আওয়াজ বেড়ে গেল। সবাইকে ধরে ঘরের বাইরে নিয়ে গেল। জুনায়েদ ড্রয়িং রুমের চারপাশ ভালো করে দেখছে, কোনো ক্লু খুঁজে পায় কিনা তারই জন্য। বাকিরাও ভিতরে ঢুকে ছবি তুলছে, মার্ক করছে, আর কিছু একটা খুঁজছে। জুনায়েদ বাহির হয়ে পরিবারের সবাইকে জিজ্ঞেস করলো কে মেরেছে তাকে, কিন্তু পরিবারের কেউ কিছু বলতেই পারল না। বাহির থেকে আটকানো ছিল বলে কেউ দেখতে পায়নি। মিডিয়ার লোকজনও চলে এসেছে, এসে ওখানকার লোকজনদের জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। সোফার উপর বসে চায়ের কাপ হাতে নিয়ে নিউজ দেখছিল রাজীব চৌধুরী। হঠাৎ করে আরিফ সাহেবের মৃত্যুর নিউজ সামনে আসতেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী পুরো হাঁ হয়ে টিভির দিকে তাকিয়ে রইল। রাজ সিঁড়ি থেকে নেমে আসতেই রাজীব চৌধুরী বলল, রাজ দেখো, আরিফকে কারা জানি ওর বাসায় ফেলে মেরে ফেলেছে। রাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি বলো রেডি, সত্যি মেরে ফেলেছে? হ্যাঁ টিভিতে দেখাচ্ছে, দেখো। তাহলে তো আবার পথ ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ তবে কে মেরেছে আমাদেরকে জানতে হবে। এত জেরে কি করবে? মাঝে মধ্যে যদি আমাদের কিছু করানো যেত তাহলে খারাপ হতো না। এত ঝামেলার ভিতরে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি বাসায় ফিরিস, এমনিতে শহর গরম। ঠিক আছে, চিন্তা করো না। রাজ কথাটা বলেই পাশে থেকে বের হয়ে গাড়িতে উঠবে, তখনই ফোনটা বেজে উঠল। রাজ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শ্রাবণী বলল, কই তুই, তাড়াতাড়ি আয়। আসতেছি। তোরা ক্লাবে পৌঁছে গেছিস? হ্যাঁ, তুই ছাড়া তো আর কিছু করতে পারছি না।
5 মিনিট দাঁড়া, আমি চলে আসছি, তারপর হবে এনজয়। এখনো কিন্তু জানালি না পার্টিটা কিসের জন্য। এসে দাঁড়াচ্ছে, রাখ। কলটা কেটে দিয়ে গাড়িতে উঠে পড়ল রাজ। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। জুনায়েদ নিচে নামতেই মিডিয়ার লোকজন ঘিরে ধরল। সুমাইয়া প্রশ্ন করল, স্যার কিভাবে তাকে মারা হয়েছে যদি বিস্তারিত বলতেন। গত দিনের রাতের থেকে ও কি ভয়াবহ ছিল? একই ব্যক্তি কি এই খুনটা করেছে? না, এটা স্বাভাবিক একটা হত্যাকাণ্ড, যেটা শুধুমাত্র ফকিরই করতে পারে। ফকিরই আরিফ সাহেবকে হত্যা করেছে। জুনায়েদের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ফকিরের নামের সাথে আগে পরে সবাই অনেক পরিচিত। খুন করে কিন্তু কোনো প্রমাণ রাখে না, যার জন্য ফকিরকে ধরতে পারে না। ফকিরের সাথে উপর মহলের ভালো ভালো লোকের সাথে হাত রয়েছে, যার জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয় না। সুমাইয়া জুনায়েদকে প্রশ্ন করল, স্যার এই ফকিরকে কি প্রকাশ্যে আনা সম্ভব না? আমি যখন এসেছি তবে এই ফকিরকে আমি খুঁজে বের করে সবার সামনে আনবো। আপনাদের পদক্ষেপ কি এখন? আমাদের তো অনেক কাজের চাপ, তারপরও আমরা দুটো কাজ নিয়ে বেশি মাথা ঘামাবো। এক আরিফ সাহেবের হত্যাকারীকে ধরা, আরেক ডাক্তার মনিরের হত্যাকারীকে ধন্যবাদ। জুনায়েদ কথাটা বলে মিডিয়ার লোকদের পাশ কাটিয়ে চলে গেল। উপর থেকে স্ট্রেচারে করে আরিফ সাহেবের লাশ নিয়ে দুজন বের হলো। সবাই ভিড় জমিয়ে দিয়েছে। পুলিশ তাদের কন্ট্রোল করছে। লাশটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। আরিফ সাহেবের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ল। অর্ক হলে এসে রুমে ঢোকার আগে পাশের রুম থেকে আজকের পেপারসটা নিয়ে দেখতে লাগলো। চোখ স্থির করে কিছু একটা খুঁজছে অর্ক। হ্যাঁ, পেয়ে গেছে, চাকরির খবর। পরশু ইন্টারভিউ দিতে যাবে, এটা মনে মনে ঠিক করে নিল। অর্ক মনে মনে ভাবছে, চাকরিটা হয়ে গেলে অনেক ভালো হতো। চাকরি করতাম, পাশাপাশি পড়াশোনা করতাম, তাহলে টাকার জন্য টেনশন করতে হতো না। অর্ক বসে বসে এই চিন্তাগুলো করতেছিল এতক্ষণ। রাজ ক্লাবের ভিতর ঢুকলো। ক্লাবের ভিতর রকমারি লাইটিং করা, ডিজে গান চলতেছে, বেশ ভালোই ডেকোরেশন করছে। রাজকে দেখে সবাই রাজের সামনে দাঁড়িয়ে স্বাগতম করলো। তানহা বলল, তাহলে আজকের ট্রিট তোমার? হ্যাঁ, এটা আমাদের স্পেশাল ট্রিট সবার জন্য। ধন্যবাদ রাজ। রাজ হাসল। গানের তালে তালে সবাই নাচ করছে। রাজ সবার গায়ে হাত দিয়ে দিয়ে নাচ করছে আর ড্রিঙ্কস করছে। খুশি রাজের হাত ধরে টেনে পাশে নিয়ে এসে বলল, এটা কিসের পার্টি? আপুরা খালি জিজ্ঞেস করছে, আমি তোর কথা বলছি। ভালো করেছিস, এটা তো আমার নতুন একটা স্বপ্ন পূরণ হওয়ার ট্রিট। সত্যি বলছিস? হ্যাঁ, এনজয় কর, আর সব বিল আমি একাই দিব। সবাই হাসি খুশিভাবেই এনজয় করতে লাগলো, যে যার মতো করে। পরের দিন সকাল 10টা। অর্ক ভার্সিটিতে প্রবেশ করতেই কলেজের পিএ রুবেল অর্কের সামনে দাঁড়িয়ে। প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে। অর্ক অবাক হয়ে রুবেলের দিকে তাকিয়ে, আমাকে কেন ডাকছেন? আমি কি করেছি? জানি না, এখনই যাই। আচ্ছা। অর্ক প্রিন্সিপাল স্যারের কক্ষের দিকে যাচ্ছে। প্রিন্সিপালের রুমের কক্ষে ঢুকতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। অর্ক প্রিন্সিপালের কক্ষের সামনে দাঁড়িয়ে প্রিন্সিপালের অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই চোখ বড় বড় করে ফেলল। সামনে দাঁড়িয়ে আছে খুশি, তানহা, মিম, সঞ্জু, ওরা সবাই। অপর পাশে দাঁড়িয়ে আছে সুহাসিনী। অর্ক পুরো অবাক হয়ে গেল। এরা প্রিন্সিপালের রুমে কি চাই? প্রিন্সিপাল আমির অর্কের দিকে তাকিয়ে, তুমি কি অর্ক? হ্যাঁ স্যার, আমাকে ডাকছেন? ওদের ভয়েতে তুমি ভার্সিটিতে আসনি, হলে ছিল না? অর্ক খুশিদের দিকে তাকালো। খুশি অর্ককে চোখ গরম দিল। সুহাসিনী বলল, কিরে বলছিস না কেন? অর্ক প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার। অর্কের হ্যাঁ শুনে খুশি রেগে গেল। খুশি তাদের দাঁত চেপে ধরে বলল, স্যারও মিথ্যা বলছে, আমাদেরকে ফাঁসানো হয়েছে। আমির ধমক দিয়ে বলল, তুমি চুপ থাকো, আমাকে বোঝাতে এসো না মিথ্যা শব্দটা। খুশি চুপ হয়ে গেল। তানহা বলল, স্যার ও বেয়াদব, আমরা ওর সিনিয়র, অথচ ও আমাদের
উত্ত্যক্ত করে। মিম সঞ্জু তানহার কথাই সায় দেয়। স্যার আমাদের অনেক বিরক্ত করে, খুব প্রস্তাব দেয়, ও অনেক খারাপ। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমির গম্ভীর গলায়, তোমাদের সাথে এত কিছু করলো অথচ তোমরা কোনো অভিযোগ করলে না। ও যখন তোমাদের উত্ত্যক্ত করেছে তখন তোমাদের ভয়েতে কেন পালিয়ে থাকবে? আর আমার কাছে তোমাদের নামে কেন অভিযোগ আসবে বলো? খুশি আমতা আমতা করে বলল, না মানে স্যার, আমরা অভিযোগ করতে চেয়েছিলাম আর করা হয়নি। তাই বলে তোমরা ওকে মারবে? মারার হুমকিও দিবে? আমার ভার্সিটিতে থেকে এত সাহস কই থেকে পাও? ফার্দার যদি তোমরা কিছু বলো তাহলে তোমাদেরকে ভার্সিটি থেকে বহিষ্কার করে দেব। যাও। আমির ধমক দিয়ে কথাটা বলল। খুশি অর্কের দিকে রাগীভাবে তাকিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। আমির উঠে সুহাসিনীর পাশে যেয়ে সুহাসিনীর হাতের বাহুতে হাত দিয়ে, ওদেরকে ধমকে দিচ্ছি, ওরা আর কিছু করবে না, করলে আমাকে জানাবে। ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো। সুহাসিনী সরে দাঁড়িয়ে, আমির সুহাসিনীর পিঠে হাত দিয়ে, কিছু হলে আমাকে জানাবে। ঠিক আছে স্যার, আসি তবে। সুহাসিনী অর্ককে নিয়ে দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল। অর্ক সুহাসিনীকে বলল, স্যার ওভাবে কেন গায়ে হাত দিয়ে কথা বলছিল? এই স্যারটা এইরকমই, প্রয়োজন না বলে ওনার কক্ষে একা যায় না। কেন? ওনার নামে অনেক ক্লেম আছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। অর্ক অবাক হয়ে সুহাসিনীর দিকে তাকিয়ে পড়ল। রাজ খুশিকে দেখে খুশির সামনে দাঁড়িয়ে, কোথায় ছিলে এতক্ষণ? ক্লাসে, ক্যাম্পাসে, ক্যান্টিনে, সব জায়গায় খুঁজলাম, পেলাম না। কই আর থাকবো, প্রিন্সিপালের কক্ষে ছিলাম। কে রে, তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে? কি আর হবে, ওই ছোট লোকের বাচ্চাটা আমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করেছে। মিম ন্যাকা কান্না গলায় বলল, কে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে? এমন অপমান আমরা কখনোই হইনি। আমি আর এই ভার্সিটিতে থাকবো না। ওই প্রিন্সিপালের কত বড় সাহস আমাকে বহিষ্কার করার হুমকি দেয়। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি দেখে নিব, ছাড়বো না। আরে মাথা ঠান্ডা কর, তুই আসবি না কেন ভার্সিটিতে? তুই আসবি না ওই ছোট লোক যার জন্য তুই অপমান হয়েছিস। তোকে অপমান করা মানে আমাকে অপমান করা। কি করবি তুই? ওই তোর পা ধরে ক্ষমা চাইবে ক্যাম্পাসে সবার সামনে, আর এই কাজটা করবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল করবে তোর মনে হয়? কি করবে না করবে আমি বুঝে নেবো, তুই মাথা ঠান্ডা কর। আমার কিছুই ভালো লাগছে না, আমি গেলাম। খুশি কথাটা বলে হাঁটা দিল। রাজ খুশির পিছে পিছে। তুই কি চাস ওকে রাস্তা ফেলে মারি? তুই যেটা বলেছিস ওইটা পারলে করে দেখাস, তাতে হ্যাপি হব। ঠিক আছে। খুশি গাড়িতে উঠে চলে গেল। তানহা, মিম, সঞ্জু নিজেদের হলে চলে গেল। জুনায়েদ রাজীব চৌধুরীর অফিসে এসে রাজীব চৌধুরীর সামনে দাঁড়িয়ে, আমি কেন এসেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সালামি কম হয়ে গেছে তার জন্য অন্যান্যদের মতো আমার কাছে ঘুষ চাইতে আসছেন? আমি কোনো ঘুষ দিব না। আমি একজন সৎ মানুষ, সৎভাবেই মরতে চাই। আপনার কাছে ঘুষ চাইতে আসিনি, এসেছি জিজ্ঞাসাবাদ করতে। কেন, আমি কি করেছি? কি করেছেন বুঝতে পারছেন না? খুন করেছেন আরিফ সাহেবকে। তারপর রাজীব চৌধুরী উত্তেজিত হয়ে বলল, কি যা তা বলছেন? আমি কেন আরিফকে মারতে যাব? তার জমির জন্য, যেটা নিয়ে আপনাদের দ্বন্দ্ব চলছিল। আমি তো এইটা অনেক আগেই মীমাংসা করে ফেলেছি। ও আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি কেন আরিফকে মারতে যাব? কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি ফোন করে নিয়ে আসছি। ব্যাস তো করেন। হ্যাঁ, আপনি বসেন। চা না কফি? ধন্যবাদ, লাগবে না। রাজীব ফোন বের করে একজনকে জমির ডকুমেন্ট নিয়ে অফিসে আসতে বলে দিল। সুহাসিনী অর্কে চেয়ে থাকা দেখে, চেয়ে আছিস কেন, চল। স্যার এমন, তারপরেও জেনে শুনে কেন যাস? আগে থেকে কেউ চেনে না, যখনই তার ফাঁদে পা দেয় তখন সে শেষ। তুই এসেছিস সবে, জেনে যাবে। অর্ক আর সুহাসিনী হেঁটে আসছিল। রাজ ওদের পথ আটকিয়ে, তুই আর অর্ক? হ্যাঁ, আপনি কে? আমার পরিচয়টা তোর পাশের জোরে থেকে জেনে নিস। তুই যে কাজটা করেছিস একদমই ঠিক করিসনি। তোর এখানে কে থাকে? না, আমার এই শহরে পরিচিত কেউ নেই। আমি কি ভুল করেছি? রাজ অর্কের গালে হাত দিয়ে
চর মারার মতো দুটো চর মেরে। তোর কি এখানে থাকার জন্য কোনো ভয় হয় না? সুহাসিনী পাশ থেকে বলল, রাজ, তুই কি ওকে হুমকি দিচ্ছিস? আমি কিন্তু প্রিন্সিপালের কাছে নালিশ দেব। এই না না, আমি চলে যাচ্ছি। রাজ চলে গেল। অর্ক বলল, ও রাজ খুশির দলের একজন, ওর বাবা অনেক বড় ক্ষমতাসীন একজন, কিন্তু ভালো না, ওরা অনেক খারাপ। রাজীব চৌধুরী। বাহ, নামের ভিতর তো অনেক বড় ক্ষমতা ফুটে রয়েছে। বাদ দে, ওদের সাথে কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে, ক্লাসে যাই তাহলে। হ্যাঁ চল। সুহাসিনী অর্ক কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। একজন রাজীব চৌধুরীর অফিসে ঢুকে একটা ফাইল দিল। রাজীব চৌধুরী ফাইলটা হাতে নিয়ে ফাইল খুলে জমির কাগজপত্র বের করে জুনায়েদকে দেখালো। জুনায়েদ কাগজ দেখে উঠে দাঁড়িয়ে, সরি স্যার, আপনার সময় নষ্ট করে ফেললাম। এখন কেন সরি বলছো? তুমি আমাকে রীতিমতো হয়রানি করে চলেছো। তোমার এই কাজের জন্য আমি বললে তোমার এই চাকরি থাকবে না। আমাদের যাদের সন্দেহ রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তার ভেতর আপনি অন্যরকম ছিলেন। আমি আমার দায়িত্ব পালন করেছি। তাই বলে তুমি আমার মতো সম্মানী ব্যক্তির সম্মান নিয়ে খেলা করবেন, তা তো হবে না। আপনাকে এবারের মতো ছাড় দিলাম, আপনি নতুন তার জন্য। পরবর্তীতে কিন্তু আমি আর ছাড় দিব না, কথা বললো। আসতে পারেন। জুনায়েদ রাজীবের কথা শুনে অফিস থেকে বের হয়ে গেল। জুনায়েদ মনে মনে বলছে, রাজীব চৌধুরীর হাত নেই তো? তার কথায় তো আমার সন্দেহ লাগছে। আমি এখন কি করব? রাজীবের উপর নজরদারি করতে হবে, তাহলে সত্য একটা পাওয়া যাবে। রাত 1টা। নাইট ক্লাবের ভিতর সবাই যে যার মতো করে ফুর্তি করতে লাগলো। কেউ ড্রিঙ্কস করে নাচছে, কেউ জুয়ার কোটে সিগারেট টানছে আর টাকাগুলো জুয়ার কোটে দিচ্ছে। চেয়ারের উপর বসে 4 জন গোল বৈঠক করে ব্যবসায়ের জন্য। চুক্তি হয়ে গেলে টাকা দিয়ে ডকুমেন্ট নিবে। গান বাজনা, বাহারি রঙের লাইট বাতি জ্বলতেছে। হঠাৎ করেই সব লাইট অফ হয়ে যায়, বিদ্যুৎ চলে গেছে। সবাই যে যার জায়গায় যেভাবে ছিল সেভাবেই বসে রইল। ক্লাবের ম্যানেজার অবাক হয়ে গেল, এমনটা তো কখনো হয়নি। আজ পর্যন্ত ক্লাব অন্ধকার হয়নি, কিন্তু আজ কি হলো যে ক্লাবের লাইটগুলো সব অফ হয়ে গেল? ম্যানেজারের মনে সন্দেহ জেগে উঠল। ম্যানেজার যখনই যাবে তখনই আবার লাইট জ্বলে উঠল। একজন মহিলা পায়ের কাছে গলাকাটা লাশ থেকে জোরে এক চিৎকার দিল। সবাই স্তব্ধ হয়ে যায়। লাশটাকে দেখে হতবাক সবাই, ভয় পেয়ে যায় সবাই। যে যার মতো করে পালাতে লাগলো ভয়েতে। ম্যানেজার পুলিশকে কল করলো। ক্লাবের ভিতর চিৎকারের পরিবেশ সৃষ্টি হয়ে গেল। ম্যানেজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে সবার মনে ভয়টা ঢুকে যায়। জুনায়েদ সোর্স নিয়ে ক্লাবে পৌঁছে গেল। ক্লাবের ভিতর ঢুকে দেখলো সবাই এক কোণে দাঁড়িয়ে রয়েছে। লাশটা পড়ে আছে, কিন্তু মাথা নেই। জুনায়েদ সবাইকে বের হয়ে যেতে বলল। জুনায়েদ ম্যানেজারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে ঘটলো এই ঘটনা? স্যার, কিছু বুঝতে পারিনি। হঠাৎ করে আলো নিভে গেল, তারপর আলো জ্বলে উঠলো। লাশটা পড়ে থাকতে দেখে আবু চিৎকার দেয়। জুনায়েদ লাশটা ভালো করে দেখছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন ভেসে উঠেছে। জুনায়েদ সোর্সদের বাহিরে যেয়ে চেক করতে বলল মাথাটা কোথাও আছে কিনা। সোর্সরা বাহিরে চলে গেল। জুনায়েদ লাশটাকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে উঠে দাঁড়িয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে, খুনিকে দেখেননি? না স্যার। যখন মারা হলো কোনো শব্দ পাননি? না স্যার, কোনো শব্দ পাইনি কেউ। খুবই চিন্তার বিষয়। এতগুলো মানুষের ভিতর একটা মানুষকে মেরে গেল, অথচ কেউ টেরও পেল না। খুবই আজব বিষয়। কে করছে এই খুন? মিডিয়ার লোক বাইরে দাঁড়িয়ে নিউজ করতে লাগলো। কয়েকজন ভিতরে ঢুকে ছবি ভিডিও করে নিল। জুনায়েদ বাইরে আসতেই মিডিয়ার লোক তাকে ঘিরে ধরে। সুমাইয়া প্রশ্ন করল, স্যার কিভাবে খুন করা হলো? কাকে খুন করা হয়েছে? অন্ধকারের ভেতর মারা হয়েছে, কেউ দেখেনি। এখানে তো অনেক ছিল, কাকে ধরবো আমরা? কে খুন করেছে তার পরিচয় আমরা জানি না। রিপোর্টের মাধ্যমে জানতে পারবো কে খুন করেছে। একজন এসে জুনায়েদের কানে কানে বলল মাথাটা পাওয়া গেছে, তবে বিকৃতভাবে চেহারা বোঝার কোনো উপায় নেই। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে, থেতলে গেছে মুখটা।
জুনায়েদ বিবরণ শুনে চোখটা বন্ধ করে ফেলল। লাশটাকে স্ট্রেচারে উঠিয়ে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। জুনায়েদ সেখান থেকে চলে গেল। মিডিয়ার লোক নিউজ করতে লাগলো। পরের দিন সকাল 10টা। অর্ক ভার্সিটির ভিতর ঢুকতেই রুবেল অর্কের সামনে দাঁড়িয়ে। প্রিন্সিপাল তোমাকে ডেকেছে। অর্ক অবাক হয়ে গেল। আমাকে আবার কেন ডাকছেন? রুবেল কথাটা বলে চলে গেল। অর্ক হাঁটছে আর ভাবছে, আজ হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন ডাকছে? কিছু কি হয়েছে আবার? অর্ক হাঁটতে হাঁটতে প্রিন্সিপালের কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করল। চেয়ারে জড়সড় হয়ে একটা মেয়ে বসে আছে। পিছন থেকে চেনার উপায়ও নেই। আমির অর্ককে দেখে উঠে দাঁড়িয়ে। নবাবজাদার আসার সময় হলো। অর্ক তাকিয়ে পড়ল আমিরের দিকে। আমির রেগে বলল, তোদের মীমাংসা করে দেওয়ার পরও তুই কেন ওর উপর হামলা করলি? চেয়ারে বসা মেয়েটা উঠে দাঁড়িয়ে কান্নার স্বরে, স্যারও আমাকে মেরেই ফেলতো, আমি ওর থেকে বেঁচে গেছি। আমার কি অবস্থা করেছে দেখেন স্যার। অর্ক মেয়েটাকে দেখে থ হয়ে গেল। এটা তো খুশি। আর আমিরের কথা শুনে পুরোই হাঁ হয়ে গেল অর্ক। অর্ক বলল, স্যার ও মিথ্যা বলছে। আমির অর্কের গালে ঠাস ঠাস করে সজোরে চড় মেরে, সরজমিনে প্রমাণ রয়েছে আর তুই বলছিস মিথ্যা বলেছে? তোকে আমি ভার্সিটি থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করে দেব। তুই আর কোনো ভার্সিটিতে ভর্তি না হতে পারিস। তোর এই নোংরামি আমি ছুটিয়ে দেব। স্যার এমন কাজ করবেন না, আমার জীবন শেষ হয়ে যাবে। আমার মামা আমাকে কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, সে জানলে অনেক কষ্ট পাবে স্যার। আপনি আমার জীবনটা শেষ করবেন না। পাছাড়, এমন বকাটে ছেলে আমার ভার্সিটিতে রাখবো না। পাছাড়। আমাকে মাফ করে দেন। আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। তবু প্লিজ আমাকে বহিষ্কার করবেন না। যা বলবো করতে পারবি তো? আমির অর্কের জামার কলার ধরে টানতে টানতে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে এসে দাঁড় করালো। ক্যাম্পাসের সবাই এমন দৃশ্য দেখে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। কেন প্রিন্সিপাল অর্কের কলার ধরে এভাবে এনে দাঁড় করালো? পাশে খুশি এসে দাঁড়ালো। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে আমির অর্কের কলার ছেড়ে। তুই খুশির পায়ে ধরে সবার সামনে মাপ চাইবি। যদিও তোকে ক্ষমা করে তাহলেই তুই ভার্সিটিতে থাকতে পারবি। আর তোকে নিয়ে সবাইকে বুঝিয়ে দিতে চাই, আমার ভার্সিটিতে কোনো বকাটে পানা চলে না। যে করবে তার এর থেকে ভয়ানক শাস্তি হবে। সুহাসিনী ভিড় ঠেলে ভিতরে ঢুকে অর্ককে দেখে পুরো অবাক হয়ে গেল। অর্ক সবার সামনে খুশির পায়ে ধরে, আমার দোষ কি আমি জানি না। আমার দোষের জন্য প্লিজ আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে। আমাকে ভার্সিটির থেকে বহিষ্কার থেকে রক্ষা করুন, মাফ করে দেন। সুহাসিনী এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সুহাসিনীর মাথায় কিছুই আসছে না। কেন এমন করছে অর্কের সাথে? খুশি শয়তানি একটা হাসি দিয়ে অর্কের শার্টের কলার ধরে ওঠানোর সময় অর্কের একটা বোতাম ছিঁড়ে পড়ে যায়। খুশি অর্কের গালে চড় মেরে, আর কখনো যদি আমার সাথে লাগতে আসিস তোকে এর থেকে দ্বিগুণ মাসুল দিতে হবে। যা, তোকে মাফ করে দিলাম। অর্ক গালে হাত দিল। সুহাসিনীর চোখ পেয়ে আচমকাই পানি বেরিয়ে এলো। কেউ কেউ বিষয়টা মজাই নিচ্ছে, আবার কেউ কেউ মনে মনে কষ্টও পেল। আমির বলল, কেউ যদি আমার ভার্সিটিতে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে তাহলে কঠিন শাস্তি পেতে হবে। আর তার ফলস্বরূপ এই বকাটে দিয়ে বুঝিয়ে দিলাম। আমির চলে গেল। সুহাসিনী এসে অর্কের হাত ধরল। খুশির চোখটা অর্কের বুকে আটকে গেল। সুহাসিনী অর্কের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। যে যার মতো করে চলে গেল। রাজ খুশির সামনে দাঁড়িয়ে। কেমন দিলাম? খুশির মুখ দিয়ে হাসি বের হতে চেয়েও হাসি বের হলো না। তাও খুশি বলল, খুব ভালো হয়েছে, আমার অপমানের শাস্তি নিতে পেরেছি। তানহা, মিম, সঞ্জু এসে বলল, রাজ সেই লেভেলের হয়েছে। রাজ হেসে দিয়ে বলল, এগুলো কোনো ঘটনা রাজের কাছে। রাজকে সবাই বাহবা দিতে লাগলো। জুনায়েদ ডক্টরের ফোন পেয়ে হসপিটালের দিকে ছুটল। ডক্টরের কথা শুনে জুনায়েদের মাথায় যেন বাজ পড়ল। জুনায়েদ হসপিটালে পৌঁছে গেল।
মাহি জুনায়েদকে দেখে বলল, সময় মতো এসেছেন, ভালো করেছেন। কি হয়েছে? হত্যাকাণ্ডের কোনো রহস্য পেলেন? হত্যাটা একই ব্যক্তি করেছে। যেভাবে মাথাটা বিকৃত করে ফেলেছে, মনে হচ্ছে ওর ভেতরে কোনো মায়া দয়া নেই। একটা মানুষকে মারার পর এমন নিকৃষ্ট কাজ কেউ করে? কোনো তথ্য পাওয়া যাবে কে হত্যাকাণ্ডটা করেছে? উনি অনেক চালাক, প্রমাণবিহীন কাজ করে। তার ভেতরে আমাদের কাছে ধরা না পড়ে সেদিকেও খেয়াল রাখে। কোনো ক্লু নেই? না, খুনগুলো ঠান্ডা মাথায় করেছে। তা না হলে এতগুলো লোকের ভেতর একজনকে মেরে গেল, কেউ টের পেল না। লাশের পরিচয় মিলল না কেন? হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী জোসেফ ওরফে জাফর। জুনায়েদ পরিচয়টা শোনা মাত্রই যেন মাথায় বাজ পড়ল। জুনায়েদ মাহির দিকে হা হয়ে তাকিয়ে বলল, কি বলছেন ডাক্তার? এনার মতো একজন ব্যক্তিকে কে খুন করবে? আমার মাথায় কিছুতেই আসে না। হয়তো কোনো শত্রুতামূলক ভাবেই হত্যা করেছে। দেখি ওনার ফ্যামিলি থেকে কোনো তথ্য পাই কিনা। মনে হয় না কোনো তথ্য পাবেন। কেন? এই হত্যাকাণ্ড দেখলেই বোঝা যায় এটা 10 থেকে 12 বছর এর রাগ জমানো ছিল। জুনায়েদ মাহির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বিষ্ণু দাদা বাজারে লোকজন নিয়ে এসে গাড়ির উপর বসে আছে। আজ আর কেউ চাঁদা তুলতে যায়নি। লিমন বিষ্ণুর দিকে তাকিয়েই বলল, দাদা আজ চাঁদা তুলবো না। না, আর কারো থেকে চাঁদা তুলতে হবে না। সবাই বিষ্ণুর দিকে অবাক হয়ে তাকিয়ে দেখলো। লিমন বলল, কেন দাদা? ওরা কষ্ট করে টাকা রোজগার করে, আমরা বিনা স্বার্থে তাদের থেকে টাকা আদায় করি, চাঁদা না দিলে মারপিট করি। এগুলো সব অন্যায়। ওরা মনে মনে আমাদের গালি দেয়, তাই ঠিক করছি ভালো পথে আমরা টাকা রোজগার করব। সবাই বিষ্ণুর মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। বিষ্ণু সবার হাঁ হয়ে তাকিয়ে থাকা দেখে বলল, কি হয়েছে তোদের? কি দেখছিস এইভাবে? তুমি সত্যি আমাদের দাদা তো নাকি? কেন, কি হয়েছে? তোমার ভিতরে এত সুন্দর একটা মন আছে, আজ নিজ চোখে দেখলাম দাদা। তুমি চেঞ্জ হয়ে গেছো দাদা, কিন্তু কেন? বিষ্ণু মনে মনে বলল, আমি তো তার জন্যই বদলাচ্ছি, যার চোখে মনে অন্যের প্রতি ভালোবাসা দয়া দেখতে পেয়েছি। সেখানে আমি কেন অন্যের কষ্ট দিয়ে তার অভিশাপ দেব? লিমন ঠিক আন্দাজ করে বলল, কি দাদা, ভাবির কথা চিন্তা করছো? বিষ্ণু লিমনের দিকে তাকিয়ে বলল, কি বলছিস? ভাবি পেলি কই? আমি কারোর কথা চিন্তা করছি না। আমি কি মেয়ে মানুষের দিকে চেয়ে থাকি না নাকি কোনো কথা বলি? লিমন মনে মনে বলে, বুঝি দাদা সবটাই। তুমি একমাত্র ভাবির জন্যই নিজেকে বদলে ফেলছো। তবে জানি না, তুমি একবার আঘাত খেলে হয়তো এর থেকেও বেশি খারাপ হয়ে যাবে। সুহাসিনীর সামনে অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুহাসিনী বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও অর্ক কোনো কথাই বলেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। সুহাসিনী এবার রেগে গিয়ে বলল, কি হয়েছে তুই বলবি? কি করেছিস তুই আমাকে বল। আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমাকে শুধু শুধু মিথ্যে দোষারোপ করলো, আমাকে সবার সামনে অপমান করলো। আমি কিভাবে এই মুখ সবার সামনে যাব? সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। আমি পারবো না এখানে থাকতে। থাকতে যখন পারবি না, তাহলে সবার সামনে পায়ে ধরতে গেলি কেন? চলে যেতি আর অপমান হতি না? শহর থেকেই চলে যেতিস। মামা আমাকে অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছে, যা আজকাল কেউ করে না। সেখানে কিভাবে আমি তার স্বপ্ন নষ্ট করে দিই? আমি পারবো না আমার মামার স্বপ্ন ভাঙতে। তুই সত্যি করে বলতো, তোর খুশির সাথে শত্রুতা কি? আমি নিজেও জানি না মেয়েটা কেন আমার পিছনে লাগলো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। তোর মামার কথা চিন্তা করে পড়ায় মন দে আর তার স্বপ্ন পূরণ কর। অর্ক সুহাসিনীর কথা শুনে সেখান থেকে চলে যায়। সুহাসিনী অর্কের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। পুলিশ কমিশনার মিনহাজ জুনায়েদের কল পেয়ে হসপিটালে এসে বলল, কি হয়েছে জুনায়েদ? স্যার, লাশটার পরিচয় হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী জোসেফ ওরফে জাফর। মিনহাজ চোখ বড় বড় করে দিয়ে, কি বলছো কি? এটা যদি মিডিয়ার কানে যায় তাহলে পানি কত দূর গড়াবে বুঝতে পারছো? মিডিয়াকে নিয়েই তো আমার ভয়। ওরা এক নিউজ বেশি বেশি বলে,
পরিস্থিতি বদলে দেয়। মিনহাজ চিন্তায় পড়ে গেল। মিনহাজ জুনায়েদের দিকে তাকিয়ে রেগে, তোমরা করছোটা কি? হ্যাঁ, এখনো খুনিকে বের করতে পারোনি? কি সমস্যা তোমাদের? খুনিকে ধরতে না পারলে হাতে চুড়ি দিয়ে ঘরে বসে থাকো, যাও। ডক্টর মাহি এসে বলল, স্যার, ওনার পরিবারের কাছে কি লাশ হস্তান্তর করে দিব? হ্যাঁ দাও, তবে ওদের কিছু বলার দরকার নেই। কিন্তু স্যার, যা বলছি তাই করো, পরিস্থিতি আর অশান্ত করো না। ওকে স্যার। মাহি চলে গেল। মিনহাজ বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তারের সাথে গিয়ে পরিবারকে লাশটা বুঝিয়ে দাও। জুনায়েদের কোনো কথা না বলেই চলে গেল। মিনহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো। রাজ আড্ডা দেওয়া শেষে চলে গেল। খুশি, তানহা, মিম, সঞ্জু বের হতে যাবে তখনই সুহাসিনীর সামনে পড়ল। সুহাসিনী ওদের দেখে বলল, বাহ খুশি, বাহ, খুব তো মজা পেলি। তোর কথা আর কি বলবো, তুই তো জানিস শুধু মজা নিতে। দুর্বলদের সাথে মজা নেওয়া ছাড়া তোর কোনো কাজ নাই। তোর কোনো সমস্যা? তানহা, মিম, সঞ্জু হেসে দিল। সুহাসিনী বলল, তুই আজকে অনেক বড় একটা ভুল করলি। এই ভুলের জন্য তোকে পস্তাতে হবে, এটা আমি তোকে বলে গেলাম। সুহাসিনী কথাটা বলে চলে গেল। খুশি চিল্লিয়ে বলতে লাগলো, আরে যা যা, এই খুশি কখনো পস্তায় না, উল্টে অন্যদের পস্তিয়ে ছাড়ে। সুহাসিনী কিন্তু একটু বেশি বেড়েছে। ওকেও একটা শিক্ষা দেওয়া উচিত, যাতে আর অন্যের হয়ে নাক গলাতে না আসে। ঠিকই বলেছ, দাঁড়াও, ওরও ব্যবস্থা করছি রাজকে দিয়ে, আর কখনোই আমাদের সাথে লাগতে আসবে না। চারজনে কথা বলতে বলতে চলে গেল। বিষ্ণু সেই কখন থেকে দীপার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু দীপার কোনো খোঁজ নেই, এখনও আসার নাম নেই। দোকানদাররা টাকা বের করে রেখেছে চাঁদা দেওয়ার জন্য। লিমন বিষ্ণুকে বলল, দাদা, এখন আর কতক্ষণ থাকবেন? যাবেন না? হ্যাঁ যাব, আর একটু পর। এখানে তো কোনো কাজ নেই, তাহলে কেন আছি? কে বললো কাজ নেই? অনেক বড় একটা কাজ আছে, চুপচাপ দাঁড়িয়ে থাক। লিমন মনে মনে বলল, কি জন্য দাঁড়িয়ে আছো বুঝি না আমি? ওই মেয়েটার জন্য। কখন যে আসবে কে জানে। আমার বিষ্ণু দাদার মনটা চুরি করে নিয়ে পালিয়ে বেড়ানো হচ্ছে। লিমন ভাবতে লাগলো। হঠাৎ করে চোখটা সামনে পড়তেই অবাক হয়ে গেল। দোকানদার সবাই একসাথে সামনে দাঁড়িয়ে আছে। কেউ একজন বলল, দাদা আজকে টাকা নেবেন না? আমরা চাঁদার টাকা দিতে এসেছি, কই রাখবো বলেন? বিষ্ণু গাড়ির উপর থেকে নেমে বলল, আপনাদের আর চাঁদা দিতে হবে না। চাঁদা নেওয়ার জন্য আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি, এমনকি আপনাদের গায়েও হাত তুলেছি। সবকিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন, আমি আপনার সমস্যা দূর করে দিব। বিষ্ণুর এমন কথা শুনে সব দোকানদাররাই থ হয়ে গেল। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। সবাই সবার দিকে তাকাচ্ছে, কিন্তু বিষ্ণুর কথা শুনে কেউ খুশি হতে পারল না। কানাকানি করতে লাগলো একে অপরের সাথে। এটা নিশ্চয়ই বিষ্ণুর কোনো চালাকি, ও অন্য কিছু করতে পারে। হঠাৎ করে বলছে চাঁদা নিবে না, কিন্তু কেন? বিষ্ণু কি বড় কিছু করতে চলেছে? সবাই একে অপরের সাথে এভাবেই কথা বলতে লাগলো। বিষ্ণু হেসে দিয়ে বলল, আপনারা যে যার দোকানে চলে যান, আপনারা নিশ্চিন্তে দোকানদারি করেন, আমি আর আপনাদের জ্বালাবো না, আমার ভয়ে থাকতে হবে না। বিষ্ণু কথাটা বলে গাড়িতে উঠে চলে গেল। বাজারের লোকজন, দোকানদাররা কিছুতেই বিশ্বাস করতে পারছে না, হয়তো বড় কোনো টার্গেট করছে বিষ্ণু। সোহেল সুহাসিনীকে কল করলো। সুহাসিনী সোহেলকে সব কিছু বলল। সোহেল শুনে অবাক হয়ে গেল। সোহেল বলল, আমাকে আগে কেন কল দিসনি? কল দেওয়ার আগেই তো সব ঘটে গেল হুট করে। না, এরা অনেক বার বেড়েছে। অর্ক ঠিক আছে তো? এত বড় অপমানের পর ও কি ঠিক থাকবে? আমি রাতেই ফিরছি, দেখি কি করা যায়। ঠিক আছে। সোহেল কলটা কেটে দিয়ে ভাবতে লাগলো কি করবে। খুশি বাসায় আসতেই মনটা খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, আজকের কাজটা কি সে ঠিক করেছে? আজকের বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অর্কের সাথে এটা করা কি ঠিক হয়েছে?
এতক্ষণ তো ভালোই হাসি ছিলাম সবার সাথে, বাসে আসার পর এমনটা মনে হচ্ছে কেন? খুশি চোখটা বন্ধ করে ফেলল। অর্কের বুকে চিহ্নটা যেন ভেসে উঠল। খুশির সাথে সাথেই চোখটা খুলে ফেলল। খুশি মনে মনে বলছে, অর্কের বুকের চিহ্নটা কিসের? উফ, আজ আমি কেন তো ভাবছি। না, আমাকে গোসলে যেতে হবে। বিষ্ণু লিমনকে সবাইকে নিয়ে চলে যেতে বলল। লিমন সবাইকে নিয়ে চলে গেল। বিষ্ণু বস্তিতে যেতেই দেখলো দীপা ছোট ছেলে মেয়েদের সাথে খেলছে। বিষ্ণু অবাক হয়ে দীপার দিকে চেয়ে আছে। দীপার চোখটা বিষ্ণুর দিকে গিয়ে পড়ল। বিষ্ণু এক পলকে চেয়ে আছে। দীপা বিষ্ণুর সামনে এসে বলল, আপনি এখানে? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি বাচ্চার সাথে খেলছো। ও, আমার বাসা ওই যে। বিষ্ণু দীপার বাসা দেখল। বিষ্ণু বলল, তুমি আজ বাজারে যাবে না? না, 3 দিন পর যাব। আর ও, তা তোমার কি বাচ্চাদের ভালো লাগে? হ্যাঁ, ভীষণ। এদের সাথেই আমার সারাক্ষণ থাকা পড়ে। পড়াশোনা করো না? না, ঠিকমতো পেটে ভাত জোটে না, আবার পড়াশুনো। ও আচ্ছা, থাকো, আমি যাই, একটু কাজ আছে। ঠিক আছে। বিষ্ণু দীপার সাথে কথা বলে চলে গেল। দীপাকে দেখে মনের ভিতর শান্তি অনুভব করলো সে। এতক্ষণ যেন মনটা অশান্ত ছিল। রাত 10টা। রাজীব চৌধুরী একটা মিটিংয়ে সবাইকে ডেকেছে জরুরিভাবে। সবাই সময় মতো আসাতেই রাজীব চৌধুরী তার কোম্পানির প্ল্যানগুলো বলল। রাজীব চৌধুরীর প্ল্যানের কথা শুনে হাকিম বলল, স্যার, এটা তো অন্যায় হবে। আপনি কি বুঝতে পারছেন এতে কত পরিবার মৃত্যুর মুখে পড়বে? এটা আমাদের ব্যবসা, অন্যদের কি হলো না হলো আমার তো আর দেখবো না। আমাদের ব্যবসা ব্যবসায়ী করে যেতে হবে। সরি স্যার, আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আপনার এই প্ল্যান আমি মানতে পারলাম না। রাজীব চৌধুরী উঠে দাঁড়িয়ে, কেন মানতে পারবেন না? মোটা অঙ্কের টাকা নেওয়ার বেলায় তো আর কম নাও না, তাহলে সমস্যা কোথায়? জেনে বুঝে অন্যের ক্ষতি তো আর হতে দিতে পারি না। এত ভালো মানুষ শাস্তিও যেও না। আগে না বুঝে করেছি, তার জন্য অনুশোচনা হয় আমার। আমি এখন জেনে বুঝে কোনোভাবেই একটা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। প্রয়োজন পড়লে আমি আপনার সাথে শেয়ারে থাকবো না। তুমি কিন্তু বেশি বেশি বুঝেছো। সরি স্যার। হাকিম কথাটা বলেই উঠে চলে গেল। রাজীবের কথায় সবাই রাজি থাকলেও হাকিম দ্বিমত করল। রাজীবের ভিতর একটা ভয় ঢুকে গেল। হাকিম যদি এই কথা সবাইকে বলে দেয়, তখন তো তার কোম্পানির সব নাম ধ্বংস হবে। না, এ হতে দিবে না সে। রাজীব চৌধুরী ভাবতে লাগলো কি করবে না করবে। রাজকে ফোন করলো রাজীব চৌধুরী। রাজ কলটা রিসিভ করতেই রাজীব চৌধুরী সব কিছু বলল। রাজ সব কথা শুনে বলল, ড্যাডি, চিন্তা করো না, হাকিম আঙ্কেল আমার কথা শুনবে। তুমি এত চিন্তা করো না তো। দেখো, কোনোভাবে যদি ও কাউকে কিছু বলে দেয় তখন কি হবে, বুঝতে পেরেছো? কাউকে কিছু বলবো না, আমাকে তো তার ছেলের মতোই ভাবে, আমার কথা শুনবে। ঠিক আছে, রাখতেছি। রাজীব কলটা কেটে দিল। অফিসের সবাইকে চলে যেতে বলল। রাজীবের কথা মতো সবাই চলেও গেল। রাজীব মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো। রাত 11টা। দীপা নিজের রুমে ঘুমোচ্ছিল। জানালার ঠকঠকানি শব্দে ঘুমটা ভেঙে গেল তার। বিরক্ত বোধ করলো দীপা। এই রাতে জানালায় আবার কিসের টোকাই? দীপা জানালার কাছে গেল। কাঠের জানালার উপর হাত দিল। কিসের শব্দ দেখছে না, তাও শব্দ বেড়েই চলেছে। জানালার ওপাশ থেকে কারো চাপা গলার সুর ভেসে আসছে। দীপা বলে, কেউ একজন ডাকছে। দীপা অবাক হয়ে গেল। কে ডাকছে? দীপা কৌতূহলবশত জানালাটা খুলতেই অবাক হয়ে গেল। জানালার ওপাশে বিষ্ণু দাঁড়ানো। দীপা অবাক হয়ে বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে আসলাম। আমাকে দেখার কি আছে? আপনি এখানে আসছেন কেন? কেউ দেখে ফেললে সমস্যা হবে। কিছু হবে না, তোমাকে দেখতে খুব মন চাচ্ছিল, তাই তোমার বিরক্ত করতে আসলাম। দীপা ভ্রু কুঁচকে বলল, আপনার মতি মতলব তো ভালো ঠেকছে না, সমস্যা কি? আমি নিজেও জানি না, বুকের ভেতরে কেমনটা জানি করে। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনার মাথা ঠিক আছে তো?
এই রাতে একটা মেয়েকে এসব বলতে আসছেন? যান এখান থেকে। সত্যি কথা বলছি, তোমার মুখের হাসি আমার মনটা কেড়ে নিয়েছে। দীপা হেসে দিয়ে বলল, ফালতু। দীপা কথাটা বলে জানালাটা আটকিয়ে দেয়। বিষ্ণু দীপার মুখে হাসি দেখে মনটা জড়িয়ে গেল। বিষ্ণু চলে গেল। দীপা খাটের উপর শুয়ে লজ্জা পেতে লাগলো। বিষ্ণুর কথাগুলো যেন কানে বাজছে আর লজ্জা পেতে লাগলো। রাত 1টা। হাকিম নিজের কাজ শেষ করে পাশের দিকে যেতে লাগলো গাড়িতে করে। হঠাৎ করে গাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। হাকিমের ড্রাইভার কষে ব্রেক করলো। হাকিম সামনের দিকে ঝুঁকে পড়ল। হাকিম সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সামনের গাড়ি থেকে একটা লোক নেমে এসে সামনে দাঁড়ালো। হাকিম গাড়ি থেকে নেমে বলল, কে তুই? এভাবে পথ আটকালি কেন? আমি ফকির, যেখানে যাই তাকে জীবনটা নিয়ে তারে করে দিই নিঃস্ব। হাকিম ফকিরের নাম শুনে ভয় পেয়ে গেল। যে মানুষটার নাম শুনেছে কিন্তু কখনো দেখেনি, আজ তারই সামনে। হাকিম ঢোক গিলে বলল, কি চাই? ফকির হেসে উঠল। হাকিমের সামনে এসে বলল, তোর জীবন, তোর ওপারের টিকিট কাটা হয়ে গেছে। আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমাকে মারবি কেন? আমার সব থেকে বড় ক্ষতি তুই করেছিস। ফকির কথাটা বলে হাকিমের পেটে গুলি করে দিল। হাকিম মাটিতে লুটিয়ে পড়ল। হাকিমের ড্রাইভার গাড়ি থেকে নেমে পালাতে যাবে, ফকির ড্রাইভারকে গুলি করে দিল। 7 দিন পর বিষ্ণু দাদা দীপার সামনে পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। প্রশাসনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসলো। জুনায়েদ গাড়ি থেকে নেমে হাকিম আর ড্রাইভারের লাশ পড়ে থাকতে দেখে আইডিয়া করতে লাগলো কিভাবে মারা হয়েছে। মিডিয়ার লোকও চলে এসেছে খবর পেয়ে। জুনায়েদ মনে মনে বলছে, এই মিডিয়াগুলো খবর পায় কই থেকে? এত রাতে চলে এসেছে। জুনায়েদ লাশ দেখা শেষে লাশগুলোকে মর্গে পাঠানোর জন্য বলল। জুনায়েদের কথা মতো লাশ দুটো নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। জুনায়েদের সামনে মিডিয়ার লোক দাঁড়িয়ে পড়ল। রিপোর্টার সুমাইয়া বলল, স্যার, এই খুনের পিছনের রহস্য কি জানতে পেরেছেন? সবই যদি জানতে পারতাম আগে থেকে, তাহলে আর এই ব্যক্তিটাকে মরতে হতো না, আমরা বাঁচিয়ে নিতাম। কিন্তু স্যার, তাকে কেন মারা হলো? তার কোনো শত্রুপক্ষ মেরেছে? দেখুন, একবারে কোনো কিছু বলা ঠিক না। তদন্ত করে আমরা যেটা পাবো তা আপনাদের জানানো হবে। স্যার, একের পর এক খুন হচ্ছে, এর পিছনে আসল কোনো কারণ রয়েছে? কী কারণে এই খুনগুলো হচ্ছে তা সবার সামনে শীঘ্রই সামনে আনা হবে, তবে শাস্তির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জুনায়েদ গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোক তাদের মতো করে নিউজ করতে লাগলো। সকাল 8টা। রাজীব চৌধুরীর সামনে দাঁড়িয়ে, আজকে নিউজটা দেখেছ? না, কেন? হাকিমকে কারাজারি মেরে ফেলেছে। রাজীব চৌধুরী উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, বলিস কি? ও তো কাজ শেষ করে বাসায় গেল। জানি না। রাজীব চৌধুরী ফোনটা বের করে কল করলো একজনকে। তার থেকে জেনে রাজীব চৌধুরী বাসা থেকে বের হতে যাবে, তখন রাজ বলল, কোথায় যাচ্ছ? হাসপাতালে হাকিমকে আনতে। আমিও যাব। মিডিয়া প্রশ্ন আছে ওখানে। ওদের কাজ তো শুধু মানুষের উল্টাপাল্টা প্রশ্ন করা আর মানুষকে উস্কানি দেওয়া। ঠিক আছে, চল। রাজ আর রাজীব চৌধুরী বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলো। হসপিটালে হাকিমের পরিবারের সবাই চলে আসছে। সবাই কান্নায় ভেঙে পড়েছে। মিডিয়ার লোক তাদের আহাজারি নিউজ করছে। পরিবারের কাছে অনেক কিছুই জিজ্ঞেস করলো, কিন্তু কেউ জানে না তার কোনো শত্রু আছে কি না, তার সাথে এমনটা হলো কেন, কিছুই জানে না। কমিশনার মিনহাজ হসপিটালে এসে জুনায়েদের সামনে দাঁড়িয়ে, কি করছোটা কি? এভাবে চলতে থাকলে তো আমাদের বদনাম হবে। মিডিয়ার লোক তো আমাদের পেঁচিয়ে অযথা হেনস্থা করবে। যত দ্রুত পারো আসামিকে ধরার ব্যবস্থা করো। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই আসামি ধরা পড়বে। শীঘ্রইটা কবে আসবে? হ্যাঁ, একের পর এক মার্ডার হচ্ছে, কিন্তু কাউকেই ধরতে পারছো না। আমার ওপর ভরসা রাখুন, আমি আসামিকে ধরে ফেলব। হসপিটালের সামনে রাজীব চৌধুরীর গাড়ি আসতেই মিডিয়ার লোক এগিয়ে আসলো। রাজীব চৌধুরী রাজ গাড়ি থেকে নামলো। মিডিয়ার লোক কিছু জিজ্ঞেস করলো, কিন্তু রাজ বলল,
দেখুন, আমাদের কিছু বলার মতো ভাষা নেই। তার কাছের মানুষটাকে যারা এইভাবে মেরেছে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার চাই। রাজ এতটুকু বলে রাজীব চৌধুরীকে নিয়ে চলে গেল সামনের দিকে। হাকিমের পরিবারকে রাজীব চৌধুরী সান্ত্বনা দিতে লাগলো। সকাল 10টা। ভার্সিটিতে খুশিরা আসলেও অর্ক আসলো না। খুশি আড্ডা দিতে লাগলো সবার সাথে। তানহা বলল, আজকে মনে হয় না অর্ক সোহানি ভার্সিটিতে আসবে। সঞ্জু হেসে দিয়ে বলল, আসবে কোন মুখে? খুশি গতকাল যা করেছে তাতে তো আর মুখ দেখানোর উপায় নেই। কেন আজকেও আসেনি? না। তানহা, মিম, সঞ্জু খুশি কথা বলতে লাগলো। জুনায়েদ রাজীবকে দেখে ডেকে নিয়ে পাশে দাঁড়িয়ে, স্যার, আপনার কি কাউকে সন্দেহ? তেমন তো কাউকেই হয় না। ও তো রাতে অফিসে আমার সাথে একটা প্রজেক্ট ফাইল করছিল। আমি মিটিং শেষ করে বাসায় চলে আসি। সকালেই জানতে পারলাম ওকে খুন করা হয়েছে। স্যার, আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনার যদি কাউকে সন্দেহ লাগে বলুন, আমরা তাকে খুঁজে বের করব। তেমন কাউকে তো দেখি না। রাজ এসে বলল, ড্যাডি চলো, আঙ্কেল লাশ দিয়েছে। রাজীব চৌধুরী চলে আসলো রাজকে নিয়ে লাশের সামনে। গাড়িতে লাশ উঠিয়ে নিয়ে সবাইকে নিয়ে চলে গেল। মিনহাজ জুনায়েদের সামনে দাঁড়িয়ে, তুমি কি কোনো কিছু আন্দাজ করতে পেরেছো? কি স্যার? আরিফ সাহেব আর হাকিমের খুনটা কিন্তু একজনই করেছে। তাহলে কি রাজীব চৌধুরীর সাথে জড়িত? হ্যাঁ, আমার কানে যতদূর খবর এসেছে রাজীব চৌধুরীর সাথে হাকিমের মতো দ্বিমত হয়। স্যার, আমাদের কাছে তো তার কোনো প্রমাণ নেই, কিভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব? মিনহাজ সামনের দিকে এগিয়ে, মাস্টার মাইন্ডের সাথে মাস্টার মাইন্ড গেম খেলতে হবে, তাহলেই তো মিলবে খেলাটা। কি করবেন স্যার? মিনহাজ জুনায়েদের বাহুতে হাত দিয়ে, সময় হলে জানতে পারবেন। মিনহাজ গাড়িতে উঠে চলে গেল। জুনায়েদ অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, কি করতে চলেছে স্যার? ভার্সিটি শেষে খুশিরা চলে গেল, কিন্তু অর্ককে কোথাও দেখতে পেল না। বিষ্ণু দাদা দীপার আশপাশ ঘুরতে থাকে। বিষ্ণু দাদার সাথে দীপার প্রেম হয়ে যায়। পরের দিন খুশি ভার্সিটিতে আসলো, কিন্তু অর্ককে কোথাও দেখতে পেল না। খুশি যে অর্কের সাথে অনেক কথা আছে, সুহাসিনীকেও দেখছে না। অর্ক নিজেকে রুমবন্দি করে রেখেছে। সেদিনের ঘটনাটা যেন স্বাভাবিকভাবে নিতেই পারল না। রাজীব চৌধুরী তার প্রজেক্টের ছক আঁকতে লাগলো। বিষ্ণুর সাথে দীপা ঘুরতে যায়। বিষ্ণু আর দীপার প্রেমটা অনেক বেড়ে যায়। রাত বিরাত বিষ্ণু দীপাকে দেখার জন্য চলে আসতো। এভাবেই কেটে গেল 7 দিন। 7 দিন পর দীপা বিষ্ণুকে এমার্জেন্সিভাবে আসতে বলল। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে বিষ্ণু, আর বিষ্ণুর মুখোমুখি দীপা দাঁড়িয়ে রয়েছে। দীপা বলল, তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও, আমাকে ক্ষমা করো। বিষ্ণু দীপার মুখের এমন আচমকা কথা শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। তুমি মজা করছো সিরিয়াস বিষয় নিয়ে? হ্যাঁ, আমি কোনো মজা করছি না। তোমার সাথে আমার এই সম্পর্ক রাখা সম্ভব না। কি বলছো তুমি এগুলো? আমি কি করেছি বলো? তুমি একজন মস্তান, খুনি। আমি আগে জানলে তোমার সাথে কখনোই সম্পর্কে জড়াতাম না। আমার ভুল হয়ে গেছে। বিষ্ণু দীপার হাত ধরে, দেখো, তোমাকে ভালোবাসার পর থেকে আমি ভালো হয়ে গেছি। আমি কোনো মাস্তান না, তুমি এমনটা করো না। দীপা হাত ছটকা মেরে, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি তোমার পরিচয় আমার থেকে লুকিয়ে আমার সরলতার সুযোগ নিয়েছো, আমার ভালোবাসা নিয়ে খেলেছো। তুমি ভুল বুঝছো আমাকে। ভুল না, ঠিক বুঝছি। বস্তির সবাই বলাবলি করছে আমি শেষে কিনা একজন মস্তানের সাথে প্রেম করছি, যে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। বিশ্বাস করো দীপা, তুমি যা শুনেছো সবই ভুল। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে দেখার পর থেকে মাস্তানি ছেড়ে দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো আমার শরীরকে। আমার শরীরের স্বাদ নেওয়া হয়ে গেলেই ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। আমাকে দয়া করে আর ডিস্টার্ব করবে না। তোমার মতো মাস্তানের সাথে আমার যায় না।
আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে একটিবার সুযোগ দাও। দীপা বিষ্ণুকে অনেক কিছু বলে চলে গেল। বিষ্ণু ঠায় দাঁড়িয়ে থাকলো, মুখ দিয়ে যেন কোনো কথাও বের হচ্ছে না। আকাশটা মাথায় যেন ভেঙে পড়ল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিষ্ণু চোখ পেয়ে পানি ঝরতে লাগলো। বিষ্ণু বসে পড়ে কেঁদে দিয়ে। দীপা, আমি সত্যি ভালো হয়ে গেছি। তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। আমাকে ছেড়ে যেও না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। রাজীব চৌধুরীর কোম্পানিতে নতুন লোক নিয়োগ দিয়েছে। এক এক করে সবাই ইন্টারভিউ দিল। রাজীব চৌধুরীর সামনে স্মার্ট একটা মেয়ে বসে আছে। রাজীব চৌধুরীর প্রশ্নের উত্তরগুলো স্মার্টভাবেই দিচ্ছে। রাজীব চৌধুরীর বেশ ভালোই লাগলো মেয়েটাকে। রাজীব চৌধুরী বলল, নাম কি তোমার? জ্যোতি। বাহ, অনেক সুন্দর নাম। তোমার স্মার্টনেসের সাথে সুন্দরভাবে মানিয়েছে। ধন্যবাদ স্যার। রাজীব চৌধুরী জ্যোতির সুন্দর রূপ দেখে মনে মনে ভাবছে, একেই সিলেক্ট করি, তাহলে বিদেশি কোম্পানিদের সহজে কাবু করা যাবে। জ্যোতি রাজীব চৌধুরীর দিকেই তাকিয়ে আছে। রাজীব চৌধুরী জ্যোতির দিকে তাকিয়ে, তুমি পারবে তো কাজ করতে? হ্যাঁ স্যার, পারবো। চাকরিটা আমার অনেক প্রয়োজন। তোমাকে কিন্তু অনেক সময় দেশের বাইরে যেতে হবে, পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। তাহলে কাল থেকে জয়েন করে ফেলো। আমার নতুন প্রজেক্টের কাজ শুরু করে দাও। আমি ম্যানেজারকে বলে দিব। জ্যোতি খুশি হয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জ্যোতি রাজীব চৌধুরীর অফিস থেকে বের হয়ে গেল। মনে মনে অনেক খুশি হলো জ্যোতি, চাকরিটা পেয়ে গেছে। বিষ্ণু বিষণ্ণ মুখ নিয়ে পাশে ফিরল। লিমন বিষ্ণুর চেহারা দেখে, দাদা কি হয়েছে? আমার প্রিয় জিনিসটাই হারিয়ে গেছে। দাদা কি বলছো এসব? দীপা জেনে গেছে আমি মাস্তান, ভালো না। তুই ঠিক কথাই বলেছিলি, দীপাকে সবকিছু জানিয়ে নেওয়া। ওকে জানিয়ে রাখলে হয়তো আজকে আমাকে ছেড়ে যেত না। দাদা তুই বল আমি অনেক বেশি খারাপ? না দাদা, তুমি খারাপ না। আমার দেখা চোখে তুমি একজন হিরো। রাখতে পারলাম না ওকে, আটকে রাখতে চলে গেল। দাদা আমি ভাবিকে বোঝাবো যে তুমি চিন্তা করো না, আমি ভাবিকে ফিরিয়ে আনবো। ও কখনো আর আসবে না। আমি তো মাস্তান, খুব জঘন্য আমি অনেক বাজে। আমার ভেতরে কোনো ভালোবাসা নেই। আমি পাষাণ। আমি ভালোবাসার নামে চাহিদা পূরণ করি। অনেক বেশি খারাপ আমি। বিষ্ণু এগুলো বলতে বলতেই রুমের ভিতর ঢুকে দরজা আটকিয়ে দিল। লিমন বিষ্ণু দরজার কাছে যেয়ে, দাদা দরজা খোলো। আমাকে একটু একা থাকতে দে। দাদা কিছু করো না, তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব? বিষ্ণু আর কোনো কথা বলে না। লিমন দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। রাত 12টা। দীপার রুমের জানালার কাছে যেয়ে আস্তে আস্তে দীপা দীপা বলে ডাকতে থাকে বিষ্ণু, কিন্তু কোনো সাড়া শব্দ বিষ্ণু পায় না। বিষ্ণু বলল, একটি বার জানালা খুলো। তোমাকে একটি বার দেখে চলে যাব। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। একটি বার খুলো। বিষ্ণু দীপার কোনো সাড়া না পেয়ে দীপাদের বাসার দরজার সামনে গেল। দরজার দিকে তাকাতে বিষ্ণু অবাক হয়ে গেল। দরজায় তালা ঝুলছে। বিষ্ণু দরজার কাছে দিয়ে তালাটা ধরে চিৎকার দিয়ে, দীপা। বিষ্ণু চিৎকার শুনে বস্তির লোকজন বেরিয়ে আসলো। লিমন দৌড়ে এসে বিষ্ণুকে ধরে, দাদা কি হয়েছে? আমাকে ছেড়ে চলে গেছে, দেখ তারা ঝুলছে। লিমন বিষ্ণুকে বোঝাতে লাগলো। বস্তির একজন বিষ্ণুর কাণ্ড দেখছে, কিন্তু কারো সাহস হচ্ছে না বিষ্ণুকে কিছু বলবে। লিমন বিষ্ণুকে ধরে নিয়ে যেতে লাগলো। রাত 2টা। আবাসিক হোটেলের 5 তলার একটা রুমে এক লোক একটা মেয়েকে নিয়ে মজা মাস্তি করছে মদ খেয়ে। ভিতরে গান বাজছে, মেয়েটা গানের তালে নাচছে। লোকটা মেয়েটার শরীরে হাত দিয়ে যেখানে সেখানে স্পর্শ করছে নাচের তালে তালে। এক পর্যায়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। মেয়েটাকে গলায় মুখে কিস করতে লাগলো। মেয়েটা উত্তেজনায় লোকটার পিঠ খামচি মেরে ধরছে। লোকটা মেয়েটাকে আদর করতে লাগলো। ঠিক তখনই লোকটার গলায় কেউ দড়ি ধরে ফাঁস দিচ্ছে। মেয়েটার চোখ বন্ধ করে উপভোগ করছে।
লোকটার মুখ দিয়ে কোনো সারা শব্দও বের হচ্ছে না। হাত দিয়ে দড়ি ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, উল্টো হওয়ার কারণে পেরে উঠছে না। মেয়েটা চোখ খুলতেই চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে লোকটা জিভ বের হয়ে যায়। মেয়েটা উঠতে পারে না, লোকটা মেয়েটার শরীরের উপর থাকার কারণে। ভোর 6টা। হোটেলের ক্লিনার বয় ফ্লোর ক্লিনার করতে করতে দরজার কাছে দেখলো দরজা খোলা। ক্লিনার বয় দরজার দিকে ভিতরে দিয়ে চোখ পড়তেই চিৎকার দিয়ে উঠল। ক্লিনার বয় দ্রুত হোটেল ম্যানেজারকে ডেকে নিয়ে আসে। হোটেল ম্যানেজার চলে আসলো। হোটেল ম্যানেজার রুমের ভিতর ঢুকে দেখলো নগ্ন 2 শরীর ফ্যানের সাথে ঝুলছে। চেহারা শরীরের দিকে তাকানোর মতো অবস্থাও নেই, ভয়ঙ্কর দেখতে। ম্যানেজার সাথে সাথে পুলিশকে সব বলে ইনফর্ম করলো। আশপাশের রুমের লোকজন বেরিয়ে আসলো। বেশ আতঙ্ক তৈরি হয়ে গেল। কেউ কেউ তো চলে যেতে যাচ্ছে ভয়েতে, কিন্তু ম্যানেজার বলছে পুলিশ না আসা পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না। কিছুক্ষণ পর পুলিশ চলে আসলো, মিডিয়ার লোকও চলে আসলো। জুনায়েদ সোর্স নিয়ে 5 তলায় চলে আসলো। রুমের ভিতর ঢুকে নগ্ন অবস্থায় ঝুলতে দেখে মহিলা আর পুলিশ কনস্টেবল ওদের নামিয়ে চাদর দিয়ে ঢেকে দিল। শরীরে যেভাবে আঘাত করেছে দেখলেই শিউরে ওঠার মতো অবস্থা। জুনায়েদ ম্যানেজারকে জিজ্ঞেস করলো। ম্যানেজার ক্লিনার বয়কে দেখায় দেয়। কে মারছে, কে ছিল, কেউ কিছু বলতে পারল না। জুনায়েদ যে হোটেলের সিসি ক্যামেরা চেক করে, ওই রুমে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি। লাশ দুটো নিয়ে গাড়িতে উঠালো। জুনায়েদ ম্যানেজারকে বলল, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যেন এখানে থাকা গেস্টটা না যায়। তদন্ত চলবে, জিজ্ঞাসাবাদ হবে, তারপর। জুনায়েদ নিচে নামলো। মিডিয়ার লোক তাকে ঘিরে ধরেছে। সুমাইয়া প্রশ্ন করলো, স্যার কিভাবে খুন হলো? কে খুন হয়েছে? হোটেল মালিক জামশেদ। সবাই অবাক হয়ে গেল। জুনায়েদ গাড়িতে উঠে চলে গেল। সকাল 10টা। সোহেল ভার্সিটিতে আসতেই খুশি সোহেলের সামনে দাঁড়িয়ে। ভাইয়া অর্ক কোথায়? কেন? ওকে দিয়ে কাজ কি তোমার? ওকে অপমান করিও শান্তি পাওনি? ভাইয়া সরি, আমি বুঝতে পারিনি আমার একটুর জন্য অর্ক এতটা কষ্ট পাবে। আমি সব কিছু রাগ জেদের বসে করেছিলাম। আমি অর্কের কাছে মাপ চেয়ে নিব। খুশি সুহাসিনীর দিকে তাকিয়ে। মজা না, আমি ওর কাছে মাপ চেয়ে নিব। ও ভার্সিটিতে আসুক। আমি চাই না আমার জন্য ওর জীবনটা শেষ হয়। ও হলেই আছে। খুশি হলের দিকে গেল। তানহা সোহেলের সামনে দাঁড়িয়ে। আমার কাছে না এইবারের ফিসটা নেই বাবা, ম্যানেজ করতে পারিনি। তুই যদি। আমি কোনো কিচ্ছু দিতে পারবো না, বিশেষ করে তোদের। তোরা যা করেছিস কম না, অনেক করেছিস। তোরা আমার বন্ধুদের কাতারে পড়িস না। সোহেল কথাটা বলেই চলে গেল। তানহা মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। জ্যোতি ম্যানেজারের কথা শুনে ম্যানেজারের দিকে তাকিয়ে পড়ল অবাক হয়ে।